বৈকুণ্ঠের উইল। বৎসর ৫-৬ পূর্বে বাবুগঞ্জের বৈকুণ্ঠ মজুমদারের মুদির দোকান যখন অনেক প্রকার ঝড়ঝাপটা সহ্য করিয়াও টিকিয়া গেল, তখন অনেকেই বিস্ময় প্রকাশ করিল। কারণ কি করিয়া যে বৈকুণ্ঠ তাল সামলাইল তাহা কেহই জানে না। সেই অবধি দোকানখানি ধীরে ধীরে উন্নতির পথেই অগ্রসর হইতেছিল। আবার তেমন দুঃখ কষ্ট আর যখন রহিল না, তখন বৈকুণ্ঠ তাহার বড় ছেলে গোকুলকে স্কুল ছাড়াইয়া নিজের দোকানে ভর্তি করিয়া দিল। তখনও পাড়ার 5 জন কম আশ্চর্য বোধ করিল না। তাহারা বৈকুণ্ঠের আচরণ সম্বন্ধে বলা বলি করিতে লাগিল। দেখলে বুড়োর ব্যবহার, না হয় ছেলেটির তেমন ধার নাই, 1 বছর না হয় কেলাসে উঠতেই পারে নাই, তাই বলে এই কাজ? ওর মা বেঁচে থাকলে কি এরূপ করতে পারত? কই ছাড়িয়ে দিক দেখি ওর ছোট ছেলে বিনোদকে, ছোট গিন্নি ঝেঁটিয়ে বিষ ঝেড়ে দেবে। বস্তুত গোকুল ছেলেটি মেধাবী ছিল না। ক্লাসে সে কোনোদিনই প্রায় ভালো পড়া বলিতে পারিত না। পরীক্ষার ফল বাহির হইলে সে মুখখানি ম্লান করিয়া তাহার বিমাতার কাছে আসিয়া কাঁদিয়া ফেলিত। বিমাতা তাহাকে কোলে টানিয়া সস্নেহে মাথায় মুখে হাত বুলাইয়া দিয়া স্নিগ্ধ স্বরে কহিলেন, গোকুল, বেঁচে থাকতে গেলে এমন কত শত দুঃখ সইতে হয় বাবা। মনের কষ্ট যে ছেলে হাসি মুখে সহ্য করে আবার চেষ্টা করে, সেই তো ছেলের মতো ছেলে। কেঁদো না বাবা, আবার মন দিয়ে পড়ো, আসছে বছর পাস হবে। ছোট ছেলে বিনোদ লাফাইতে লাফাইতে বাড়ি আসিল। সে দাদার চেয়ে বছর 6 ছোট, 3-4 ক্লাস নিচেও পড়ে, কিন্তু সে একেবারে প্রথম হইয়া ডবল প্রমোশন পাইয়াছে। পুত্রের সংবাদ শুনিয়া মা তাহাকে কোলে টানিয়া লইলেন এবং পুলকিত চিত্তে অসংখ্য আশীর্বাদ করিলেন। সন্ধ্যার পর বৈকুণ্ঠ দোকানের কাজ সারিয়া খাতা বগলে ঘরে আসিয়া উভয় পুত্রের বিবরণ শুনিয়া ভালো মন্দ কিছুই বলিলেন না। ছেলেদের ভার তাহাদের মায়ের উপর দিয়াই তিনি নিশ্চিন্ত ছিলেন। হাত পা ধুইয়া জল খাইয়া পান চিবাইতে চিবাইতে ধীরে সুস্থে নিত্য নিয়মিত খাতা দেখিতে বসিয়া গেলেন। আমার মা ভবানী কই গো বলিয়া লাঠির গোটা 2 ঠোকা দিয়া স্কুলের ষষ্ঠ শিক্ষক জয়লাল বাড়ুজ্জে সেই দিন সন্ধ্যাকালেই বৈকুণ্ঠ মজুমদারের বাড়ির ভিতরে আসিয়া দাঁড়াইলেন। তিনি বৈকুণ্ঠের গোলদারি দোকানে চাল ডাল ঘি তেল বাবদে অনেক টাকা বাকি ফেলিয়া গৃহিণীকে মাতৃ সম্বোধন করিয়াছিলেন। ভবানী সন্ধ্যার কাজকর্ম সারিয়া বারান্দায় মাদুর পাতিয়া ছেলে দুটোকে কোলের কাছে লইয়া বসিয়াছিলেন। শশব্যস্তে উঠিয়া আসন পাতিয়া দিলেন। বাড়ুজ্জে মশাই উপবেশন করিয়াই শুরু করিয়া দিলেন। হ্যাঁ রত্নগর্ভা বটে মা তুমি, ছেলে পেটে ধরেছিলে বটে, এত ছোকরার মধ্যে তোমার বিনোদ একেবারে ফার্স্ট, একেবারে ডবল প্রমোশন। ওর নম্বর পাওয়া দেখে হেডমাস্টার মশাইয়ের পর্যন্ত তাক লেগে গেছে। আজ তাকেও গালে হাত দিয়ে দাঁড়াতে হয়েছে। আমিও তোমা, এই ছেলে চড়িয়েই বুড়ো হলুম, কিন্তু তোমার এই বিনোদ ছেলেটির মতো ছেলে কখনো চোখে দেখলুম না। আমি এই বলে যাচ্ছি, আজ ও ছেলে তোমার হাইকোর্টের জজ হবে, হবেই হবে। ভবানী চুপ করিয়া রহিলেন। বাড়ুজ্জে মশাই উৎসাহিত হইয়া বলিতে লাগিলেন, আর এই গোকলো কিসে আর কিসে, এ ছোড়া এত বড় গাধার সর্দার মা। এক্সামিনের দিন আমিও তো ছিলুম এদের পাহারায়, কত ছেলে টেবিলের নিচে দিব্যি বই খুলে কাপি করে দিলে। ওরই ডাইনে বাঁয়ে মল্লিকদের 2 ছেলে বই খুলে লিখতে লাগলো। আমি দেখেও দেখলুম না, বরং হতভাগাটাকে চোখ টিপে একটা ইশারা পর্যন্ত করে দিল, কিন্তু সেই যে বোদা বলদের মতো হাত গুটিয়ে বসে রইল, কোনো দিকে চোখ পর্যন্ত ফেরালে না। নইলে আশু মল্লিকের ছেলে পাশ হয় আর ও হতে পারে না? সত্যি কি না? ওকেই জিজ্ঞাসা করে দেখো দেখি মা। বলিয়া জয়লাল লাঠিটা তুলিয়া ধরিয়া সহসা গোকুলের প্রতি একটা
খোঁচানোর ভঙ্গি করিয়া আপাতত কোনো মতে তার অস্থি মজ্জাগত ছেলে ঠ্যাঙানোর প্রবৃত্তিটা শান্ত করিয়া লইলেন। কিন্তু গোকুল ভয়ে শিহরিয়া উঠিল। নিমেষের মধ্যে ভবানী দুই বাহু বাড়াইয়া তার এই স্বপত্নী পুত্রটিকে বুকের কাছে টানিয়া লইলেন। গোকুলের মা নাই, মাকে তাহার মনেও পড়ে না। এই বিমাতার কাছেই সে মানুষ হইয়াছে। আজই স্কুল হইতে ফিরিয়া কাঁদিতে কাঁদিতে যখন সে তাহার কাছে আসিয়া পড়িল, তখনই তাহাকে তিনি কাছছাড়া করেন নাই, এবং এতক্ষণে তাহাদের চুপি চুপি এই সকল কথাই হইতেছিল। গোকুলের মাথায় মুখে হাত বুলাইয়া স্নেহাদ্র মৃদু কণ্ঠে বলিলেন, হ্যাঁ বাবা, আর সব ছেলেরা বই দেখেছিল, তুমি শুধু কোনো দিকে তাকিয়ে দেখোনি? গোকুল কিছুই বলিতে পারিল না। নিজের অক্ষমতার ইহাও একটি প্রকৃষ্ট প্রমাণ মনে করিয়া সে লজ্জায় একেবারে অধপতন হইয়া গেল। কিন্তু কথাটা ঘরের মধ্যে বৈকুণ্ঠের কানে যাওয়ায় তিনি হিসাবের খাতা হইতে মুখ তুলিয়া একেবারে কান খাড়া করিয়া রহিলেন। ভবানী মৃদু হাসিয়া বলিলেন, এবছর খুব মন দিয়ে পড়লে আসছে বছরও ফার্স্ট হতে পারবে। বিমাতার এই স্নেহের কণ্ঠস্বর বাড়িজমশাই চিনিতে পারিলেন না। স্বপত্নীপুত্রের প্রতি স্ত্রীলোকের বিদ্বেষ তাহার কাছে এমনি স্বতঃসিদ্ধ সত্য যে কোথাও কোনো ক্ষেত্রেই যে ইহার ব্যতিক্রম ঘটিতে পারে সে কথাও তার মনে উদয় হইল না। ইহাকে একটি মৌখিক শিষ্টাচার মাত্র জ্ঞান করিয়া তিনি গোকুলকে আরও তুচ্ছ করিয়া দেখাইবার অভিপ্রায়ে জিহ্বার দ্বারা তালুতে এক প্রকার শব্দ উচ্চারণ করিতে বলিলেন। হাই হাই, গোকুল হবে ফার্স্ট, পূবের সূর্য উঠবে পশ্চিমে, যে ফার্স্ট হবে মা সে ওই তোমার বাঁ দিকে শুনছে বলিয়া তিনি অঙ্গুলি সংকেতে বিনোদকে নির্দেশ করিয়া হঠাৎ একটুখানি কাষ্ঠহাসির রসান দিয়ে দিলেন। তাই কি ছোড়ার লজ্জা সরম আছে? উল্টে ছেলেদের সঙ্গে কোঁদল করছিল যে আমি পাশ হইনি বটে, কিন্তু আমার ছোট ভাই যে সকলের প্রথম হয়েছে। তোদের কটা ভাই এমন ডবল প্রমোশন পেয়েছে বল তোরে? শোনো একবার কথা মা, ছোট ভাই ফার্স্ট হয়েছে, কোথায় ওর লজ্জায় মরে যাবে না? ও দেমাগ দেখো। ভবানী আর থাকিতে পারিলেন না। জোর করিয়া গোকুলকে টানিয়া লইয়া তাহার মাথাটা বুকের উপর চাপিয়া ধরিলেন। গোকুল লজ্জায় মরিয়া গিয়া মায়ের বুকে মুখ লুকাইয়া চুপ করিয়া বসে রহিল। গোকুল তাহার ছোট ভাইটিকে যে কত ভালোবাসিত তাহা তিনি জানিতেন। বাড়ুজ্যমশাই আরও গুটি কয়েক বাছা বাছা কথা বলিয়া তাহার বিনোদকে এই সময় হইতেই যে বাটিতে উপযুক্ত শিক্ষক নিযুক্ত করিয়া পড়ানো উচিত ইহাই জানাইতে চাহিয়াছিলেন। কিন্তু হঠাৎ এই সময়ে পাশের ঘরে এক ঝলক আলো মাতা পুত্রের গায়ের উপর আসিয়া পড়ায় তাহারা মনে মনে একটু খটকা বাজিল। ভবানী যেমন করিয়া এই নির্বোধ স্বপত্নী পুত্রকে বুকে লইয়া তাহার মাথায় হাত বুলাইয়া দিতেছিলেন, তাহা ঠিক যেমনটি হওয়া উচিত তেমনটি নয় বলিয়াই তাহার সন্দেহ হইল। সুতরাং এই তুলনামূলক সমালোচনা সম্প্রতি আর অধিক ঠেলিয়া লইয়া যাওয়া উচিত হইবে কিনা তাহা ঠিক ঠাউর করিতে না পারায় তাহাকে অন্য কথা পারিতে হইল। ভবানী এতক্ষণ প্রায় চুপ করিয়াই শুনিতেছিলেন, এখনও বেশি কথা কহিলেন না। অবশেষে রাত্রি হইতেছে বলিয়া বাড়ুজ্যমশাই বহু প্রকার আশীর্বচন উচ্চারণ করি এবং ভবিষ্যতে বিনোদীর যজিয়তি প্রাপ্তির সম্ভাবনা বারংবার নিঃসংশয়ে জানাইয়া দিয়া লাজটি হাতে করিয়া গাত্রোত্থান করিলেন। ঘরের মধ্যে বসিয়া বৈকুণ্ঠ ঠিকই যেন এই সময়টির জন্যই অপেক্ষা করিতেছিল। সুমুখে আসিয়া কঠোরভাবে প্রশ্ন করিল, হ্যাঁ রে গোকলা, সবাই বই দেখে লিখে পাশ করে গেল, তুই লিখলি না কেন? গোকুল ভয়ে কাটা হইয়া পূর্বপদ লুকাইয়া রহিল। অনেক ধমক টমকের পর সে যাহা করিল তাহার ভাবার্থ এই যে পূর্বাহ্নের হেডমাস্টার মহাশয় আসিয়া চুরি করিয়া দেখাদেখি করিয়া লিখিতে নিষেধ করিয়া দিয়া গিয়েছিলেন। বৈকুণ্ঠ কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়াইয়া কি যেন চিন্তা করিলেন, পরে বলিলেন, কাল থেকে আর তোকে স্কুলে যেতে হবে না, আমার সঙ্গে দোকানে যাবি বলিয়া ঘরে ফিরিয়া গিয়া নিজের কাজে মন দিলেন। ইহা একটা মামুলি শাসনমাত্র মনে করিয়া ভবানী তখন কথা কহিলেন না। কিন্তু পরদিন সকালবেলা বৈকুণ্ঠ যখন সত্যি সত্যি গোকুলকে দোকানে লইয়া যাইতে চাহিলেন, তখন তিনি আগুন হইয়া উঠিয়া ঘোরতর আপত্তি করিয়া বলিলেন, যে কথা নয় সেই কথা। দুধের ছেলে যাবে তোমার দোকান করতে, সে হবে না। আমি বেঁচে থাকতে আমার গোকুলকে পড়া ছাড়তে দেব না। এমন রাগ তো দেখিনি বলিয়া গৃহিণী ক্রোধ ভরে ছেলেকে টানিয়া লইয়া যাইতেছিলেন। বৈকুণ্ঠ ঈষৎ হাসিয়া বলিলেন, কে রাগ করেছে ছোট বউ? গৃহিণী কহিলেন, তুমি। আবার কে? আমাকে রাগ করতে কখনো দেখেছ? এ তবে তোমার কীরকম কথা শুনি? ছেলেবেল পাশ ফেল সবাই করে, তাই বলে স্কুল ছাড়িয়ে দেবে? বৈকুণ্ঠ তখন গোকুলকে অন্যত্র পাঠাইয়া দিয়া হাসি মুখে বলিলেন, ছোট বউ, রাগ আমি করিনি। তোমার বড় ছেলেকে
আজ বড় আহ্লাদ করেই আমি দোকানে নিয়ে যাচ্ছি। ছোট ছেলে তোমার কখনো জজিয়তি পাবে কি না বাড়ুজ্যে মশাইয়ের মতো সে ভরসা তোমাকে দিতে পারলাম না, কিন্তু আমার অবর্তমানে গোকুলের ওপর যে তোমার নির্ভয়ে ভর দিতে পারবে সে আমি তোমাকে নিশ্চিত বলে দিচ্ছি। স্বামীর অবিদ্যমানতার কথায় ভবানীর চোখের কোণ এক মুহূর্তে আর্দ্র হইয়া উঠিল। বলিলেন, সে আমি জানি, কিন্তু গোকুল যে বড্ড সোজা মানুষ, ও কি তোমার ব্যবসার ঘোরপ্যাচি বুঝতে পারবে? ওকে হয়তো সবাই ঠকিয়ে নেবে। বৈকুণ্ঠ হাসিয়া বলিলেন, সবাই ঠকাবে না, তবে কেউ কেউ ঠকিয়ে নেবে, সে কথা সত্যি, তা নিক, কিন্তু ও তো কারুকে ঠকাবে না, তাহলেই হবে। মা লক্ষ্মী ওর হাতে আপনি এসে ধরা দেবে। বলিতে বলিতে বৈকুণ্ঠ নিজের চোখ সজল হইয়া উঠিল। তিনি নিজেও খাঁটি লোক, কিন্তু মূলধনের অভাবে অনেক দিন অনেক কষ্টই ভোগ করিয়াছেন। এখন যদি বা কিছু সংগ্রহ হইয়াছে, কিন্তু সময়ও ঘনাইয়া আসিয়াছে, সেই শক্তি সামর্থ্যও আর নাই। তাড়াতাড়ি চোখের উপর হাতটা বুলাইয়া লইয়া হাসিয়া বলিলেন, গিন্নি, এই বয়সে গোকুল যত বড় লোভ কাটিয়ে বেরিয়ে এসেছে, সে যে কত শক্ত তা তুমি হয়তো বুঝতে পারবে না। যে পারে তার তো ব্যবসার ঘোরপ্যাচ 14 আনা শেখা হয়ে গেছে, তবু বাকি 2 আনা আমি তাকে শিখিয়ে দিয়ে যাব। কিন্তু লোকে কি বলবে? লোকের কথা তো জানি না ছোট বউ, আমি শুধু আমাদের কথাই জানি। আমি জানি ওর হাতে তোমাদের সোপে দিয়ে আমি নির্ভয় 2 চক্ষু বুঝতে পারবো। ভবানী নিজেও কিছুদিন হইতে লক্ষ্য করিতেছিলেন তার স্বামীর স্বাস্থ্য যেন দিন দিন ভাঙিয়া পড়িতেছিল। তার শেষ কথায় একটা আসন্ন বিপদের বার্তা অনুভব করিয়া কাঁদিয়া ফিরিয়া বলিলেন, আচ্ছা নিয়ে যাও। বলিয়া নিজে গিয়া গোকুলকে ডাকিয়া আনিয়া স্বামীর হাতে সঁপিয়া দিলেন। তাহার মুখচুম্বন করিয়া বলিলেন, ওর সঙ্গে দোকানে যাও বাবা, তুমি মানুষ হলেই তবে আমরা দাঁড়াতে পারব। গোকুল পিতামাতার মুখের পানে চাহিয়া বিস্মিত হইল। সে বেচারা কাল রাত্রেই বিছানায় শুইয়া মনে মনে প্রতিজ্ঞা করিয়াছিল, এ বৎসর যেমন করিয়াই হোক উত্তীর্ণ হইবেই। স্কুল ছাড়িয়া দোকানে যাইতে কোনো ছেলেই গৌরব বোধ করে না, কিন্তু কোনোদিনই সে মায়ের অবাধ্য নহে। সহপাঠীদের বিদ্রূপের খোঁচা তাহার মনে বাজিতে লাগিল, কিন্তু সে কোনো আপত্তি করিল না, নিঃশব্দে পিতার অনুসরণ করিল। 10 বৎসর অতিবাহিত হইয়া গিয়াছে। জরাগ্রস্ত বৈকুণ্ঠ নিজেও মরিতে বসিয়াছে, কিন্তু গোকুলের সম্বন্ধে সে ভুল করে নাই। তাহা তাহার বাড়িটার পানে চাহিলেই বুঝা যায়। গঞ্জের ভিতর সে মুদির দোকান আর নাই, তাহার পরিবর্তে প্রকাণ্ড গোলদারি দোকান, সেখানে লাখো টাকার কারবার চলিতেছে। বিনোদ কলিকাতায় থাকিয়া এমএ পড়ে। বৈকুণ্ঠ নাতি নাতনির মুখ দেখিয়া পরম সুখে মরিতে পারিত, কিন্তু কিছুদিন হইতে ছেলেদের সম্বন্ধে নানা প্রকার কুৎসিত জনশ্রুতিতে তাহার অবশিষ্ট দিনগুলো বড় ভারী হইয়া উঠিতেছে। সেদিন সকালে বৈকুণ্ঠ জীবনের শেষ ডাক শুনিতে পাইলেন। সর্বাঙ্গে কি এক প্রকার নতুন অস্বস্তি লইয়া জাগিয়া উঠিয়া গৃহিণীকে শয্যা পার্শ্বে ডাকিয়া ম্লানভাবে একটুখানি হাসিয়া কহিলেন, ছোট বউ, আমার তো সময় হয়েছে, তাই একটু এগিয়ে চললুম। তোমার যতদিন না আসা হয় ততদিন আমার ছেলে দুটিকে দেখো, তোমার হাতেই তাদের দিয়ে গেলুম। স্বামীর শীর্ণ হাতকানি 2 হাতের মধ্যে লইয়া ভবানী নীরবে কাঁদিতে লাগিলেন। বৈকুণ্ঠ কহিলেন, গোকুলকে রেখে তার মা মারা গেলে আমার কিছুতেই আর দ্বিতীয় সংসার করবার ইচ্ছা ছিল না। আমি কোনো মতে বিয়ে করতুম না, কিন্তু যখন দেখলুম আমি একা, গোকুলকেই হয়তো বাঁচাতে পারবো না, তখনই শুধু বড় কষ্টে ভয়ে ভয়ে রাজি হয়েছিল। ভগবান আমার মনের কথা জানতে পেরেছিলেন, তাই এমন স্ত্রী দিলেন যে কোনোদিন কোনো দুঃখ পায়নি। কিন্তু বিনোদ যদি আমার শেষবেলাটা এত দুঃখ না দিত, তাহলে কত সুখেই না আজ যেতে পারতুম। বলিতে বলিতে তার ম্লান চক্ষু দুটি অশ্রুসিক্ত হইয়া উঠিল। ভবানী আঁচল দিয়া তাহা মুছাইয়া দিলেন, কিন্তু তাহার নিজের 2 চক্ষু অশ্রুজলে ভাসিয়া যাইতে লাগিল। বৈকুণ্ঠ কহিলেন, আমি মরতেও পারছি না ছোট বউ। আমার অবর্তমানে আমার এই এত কষ্টের দোকানটি বিনোদ হাতে পেয়ে 2 দিনে নষ্ট করে ফেলবে। এসক আমি পরকালে বসেও সহ্য করতে পারবো না, সেখানেও আমার বুকে শেল বাজবে। একটুখানি থামিয়া কহিলেন, শুধু কি তাই? তোমার দাঁড়াবার স্থান থাকবে না, আমার গোকুলকেও হয়তো ছেলে মেয়ে নিয়ে পথে বসতে হবে। বলিতে বলিতে বৈকুণ্ঠ ভয়ে কাঁপিয়া উঠিলেন। এইরূপ দুর্ঘটনা কল্পনা মাত্রেই তাহার বক্ষস্পন্দন থামিয়া যাইবার উপক্রম হইল। ভবানী তাড়াতাড়ি স্বামীর মুখের উপর মুখ আনিয়া কাঁদিয়া বলিলেন, ওগো বিনোদকে তুমি কিছুই দিয়ে যেও না, তোমার গায়ের রক্ত জল করা জিনিস আমি কারুকে দেব না। দোকান, ঘর, বাড়ি, বিষয় সম্পত্তি সমস্ত তুমি গোকুলকে লিখে দিয়ে যাও। তুমি শান্ত হও, নিশ্চিন্ত হও, আমি নিজে তার সাক্ষী হয়ে থাকব।
বৈকুণ্ঠ কিছুক্ষণ স্ত্রীর মুখপানে চাহিয়া থাকিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, কেবল এই কথাই আমি দিবারাত্রি ভাবছি ছোট বউ। আমি ভগবানকে পর্যন্ত মন দিয়ে ডাকতে পারছি না, কিন্তু তুমি যে এতে মত দিতে পারবে, তুমি মত দেবে ছোট বউ? বলিয়া বৈকুণ্ঠ হতাশভাবে আর একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন। ভবানীর বুক ফাটিয়া গেল। তিনি মরণমুখ স্বামীকে বুকের উপর ঝুঁকিয়া পড়িয়া অশ্রুজড়িত কণ্ঠে বলিলেন, ওগো, আমি মত দিতে পারবো, তোমাকে ছুঁয়ে বলছি পারবো। আমি আর কিছুই চাইনি, শুধু চাই তুমি নিশ্চিন্ত হও, সুস্থ হও। এই সময়ে তোমার মনে যেন কোনো ক্ষোভ, কোনো ক্লেশ না থাকতে পায়। বৈকুণ্ঠ আবার কিছুক্ষণ নীরবে চাহিয়া থাকিয়া ধীরে ধীরে বলিলেন, কিন্তু বিনোদ? ভবানী নিমিষমাত্র দেরি না করিয়া কহিলেন, আর কথা বলো না গো, তার কথা তুমি ভেবো না। সে লেখাপড়া শিখছে, নিজের পথ সে নিজে করে নেবে। আর যত মন্দই হোক, গোকুল তাকে ফেলতে পারবে না, ছোট ভাইকে সে দেখবেই। বৈকুণ্ঠ আর কথা কহিলেন না, একটা তৃপ্তির নিঃশ্বাস মোচন করিয়া ধীরে ধীরে পাশ ফিরিয়া শুইলেন। ভবানী সেইখানে একপাশে পাথরের মূর্তির মতো বসিয়া রহিলেন। নিদারুণ অভিমানে তার দুই চক্ষু বাহিয়া ঝরঝর করিয়া অশ্রু ঝরিয়া পড়িতে লাগিল। তার গর্ভের সন্তানকে স্বামী বিশ্বাস করিতে পারিলেন না। মন্দ বলিয়া মৃত্যুকালে পুত্রের ন্যায্য অধিকার হইতে তাহাকে বঞ্চিত করিতে চাহিলেন। এ দুঃখ তাহার বক্ষে যে কি শূলবিদ্ধ করিল, তাহা তিনি একবার চাহিয়াও দেখিলেন না। সে মন্দ হোক, যা হোক, তিনি তো মা, সে তো তাহারই সন্তান। সেই দুর্ভাগ্য সন্তানের অন্ধকার ভবিষ্যৎ চোখের উপর সুস্পষ্ট দেখিয়া তার মাতৃ হৃদয় এইবার মাথা কুটিয়া কুটিয়া কাঁদিতে লাগিল। কিন্তু পিছাইয়া পরিত্রাণ পাইবার কোনো উপায় কোনো দিকে চাহিয়া চোখে পড়িল না। মুমূর্ষু স্বামীর তৃপ্তির জন্য সন্তানের সর্বনাশের পথ যখন নিজের অঙ্গুলি সংকেতে দেখাইয়া দিয়াছেন, তখন কে তাহার মুখ চাহিয়া সে পথ যাচিয়া রুদ্ধ করিয়া দিতে আসিবে? সেই দিনে অপরাহ্নকালে উকিল ডাকিয়া রীতিমতো উইল লেখা হয়ে গেল। বৈকুণ্ঠ স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি তার বড় ছেলেকে লিখিয়া দিলেন। সাক্ষীর হইয়া নাম লিখিতে গিয়া ভবানীর হাত কাঁপিয়া গেল। মাতৃস্নেহ কোথায় অলক্ষ্যে বসিয়া বারংবার তার হাত চাপিয়া ধরিতে লাগিল, কিন্তু নিবৃত করিতে পারিল না। স্বামীর পা দুইখানি অন্তরের মধ্যে দৃঢ় স্থাপিত করিয়া তিনি আঁকা বাঁকা অক্ষরে নিজের নাম সই করিয়া দিলেন। বিনোদ কোনো কথাই জানিল না। সে তখন কলকাতায় একটা অপবিত্র পল্লীতে, ততোধিক অপবিত্র সংসর্গে মদ খাইয়া মাতাল হইয়া রহিল। বাটি হইতে যে দুইজন কর্মচারী তাহাকে লইয়া যাইতে আসিয়াছিল, তাহারা দুদিন পর্যন্ত তাহার বাসায় বৃথা অপেক্ষা করিয়া ফিরিয়া আসিল। কেহই এ সংবাদ বৈকুণ্ঠকে দিতে সাহস করিল না। তিনিও এ সম্বন্ধে কাহাকেও কোনো প্রশ্ন করিলেন না, কিন্তু কিছুই তাহার কাছে চাপা রহিল না। আরও দিন দুই টালে বেটালে কাটিয়া আজ সকাল হইতে তার শ্বাসকষ্ট প্রকাশ পাইয়াছিল। সমস্ত দিন আচ্ছন্নের মতো পড়িয়া থাকিয়া সন্ধ্যার প্রাক্কালে তিনি চোখ মেলিলেন। ভবানী শিওরে কাছিয়ে বসিয়াছিলেন। গোকুল পদতলে বসিয়া কাঁদিতেছিল। বৈকুণ্ঠ ইঙ্গিতে তাহাকে আরও কাছে আসিয়ে বলিয়া অত্যন্ত ক্ষীণ কণ্ঠে বলিলেন, বিনোদ বুঝি খবর পেলে না গোকুল? নইলে সে নিশ্চয়ই আসত। বলিতে বলিতেই তাহার চোখের কোণ হইয়া এক ফোঁটা জল গড়াইয়া পড়িল। এই কয়দিনের মধ্যে তিনি বিনোদের নাম একটিবারও মুখে আনেন নাই। সহসা শেষ সময় ছেলের নাম স্বামীর মুখে শুনিয়া ধিক্কারে বেদনায় ভবানীর বুক ফাটিয়া গেল, কিন্তু তিনি তেমনি নীরবে অধোমুখে বসিয়া রহিলেন। গোকুল পিতার চোখ মুছাইয়া দিয়া তিনি কহিলেন, চোখে তাকে দেখতে পেলুম না, কিন্তু তাকে বলিস আমি আশীর্বাদ করে যাচ্ছি, একদিন সে ভালো হবে। এমন মায়ের পেটে জন্মে কখনো এইভাবে চিরকাল কাটাতে পারবে না, দেখিস বাবা। সেদিন তোকে ছোট ভাইকে যেন ফেলিস না। আর এই তোমার মা রইলেন, অনেক তপস্যায় তবে এমন মা পেলে। গোকুল শিশুর মতো কাঁদিতে কাঁদিতে কহিল, বাবা, আমার মা আমারই রইলেন, কিন্তু বিনোদকে আপনি অর্ধেক সম্পত্তি দিয়ে যান। বৈকুণ্ঠ কহিলেন, না গোকুল, আমার অনেক দুঃখের সম্পত্তি, এ নষ্ট হতে দেখলে পরকালে বসেও আমার বুকে শেল বাজবে। এ আমি কিছুতেই সইতে পারবো না বলিয়া অনেকক্ষণ পর্যন্ত ছেলের মুখের পানে চাহিয়া বোধ করি বা মনে মনে তাহাকে শেষ আশীর্বাদ করিয়া চোখ বুজিলেন। গোকুল পায়ের উপর পড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। বৈকুণ্ঠ ধীরে ধীরে পাশ ফিরিয়া শুইয়া শুধু চুপি চুপি বলিলেন, ছেলেরা রইল ছোট বউ, আমি এবার এলুম। আর কথা কহিলেন না, এবং পরদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তার প্রাণ বাহির হইয়া গেল। তখন অনেকেই অনেক কথা কহিল। বৈকুণ্ঠ পাকা ব্যবসায়ী ছিলেন, কিন্তু খাঁটি লোক ছিলেন। বিশেষত অত্যন্ত দীন অবস্থা হইতে বড় হইয়া পরে শত্রুমিত্র দুই তার একটু বেশি পরিমাণ ছিল। মিত্রপক্ষের গুণগান অত্যুক্তিতে ছাড়াইয়া গেল, আবার শত্রুপক্ষেরা নিন্দা করতেও ত্রুটি করিল না। তাহারা কৃপণ বলিয়া, চশমখোর বলিয়া বৈকুণ্ঠ মুদির স্ফীত অঙ্গুলির সহিত
কদলী কাণ্ডের উপমা দিয়া বোধ করি বেশি একটু আত্মপ্রসাদ লাভ করিল। তবে এই একটা অতি তুচ্ছ গুণের কথা তাহারাও অস্বীকার করিল না যে, আর যাই হোক লোকটা জোচ্চোর বাটপার ছিল না, নিজের ন্যায্য পাওনার বেশি কাউকেও কোনোদিন একটি তামার পয়সাও ফাঁকি দেয় নাই। বস্তুত ব্যবসা সম্বন্ধে এই বিদ্যাটাই তিনি বিশেষ করে তার বড় ছেলেকে শিখাইয়া গিয়াছিলেন। বৈকুণ্ঠ বারবার বলিতেন, গোকুল, আমার এই কথাটি কোনোদিন ভুলিস নে বাবা, ঠকিয়ে কখনো মহাজনকে মারা যায় না, তাতে শেষ পর্যন্ত নিজেকেই মরতে হয়। নিজের পলিত মস্তকটি দেখাইয়া বলিলেন, এই মাথাটার উপর দিয়ে অনেক ঝড় বৃষ্টি গেছে গোকুল, অনেক দুঃখ কষ্ট পেয়েছি, কিন্তু এর জোরে কখনো কারোর মা কাছে মাথা হেঁট করিনি বাবা। আমার এই মর্যাদাটুকু বজায় রাখিস বাবা। বিনোদ বিষয় পাই নাই। কথাটা প্রকাশ পাইবা মাত্র পাড়ার 2-4 জন গাটের পয়সা খরচা করিয়া কলিকাতায় গিয়া খোঁজাখুঁজি শুরু করিয়া দিল। তখন আর কোনো কথাই চাপা রহিল না। তাহারা ফিরিয়া আসিয়া বিনোদের ব্যাপারে নাম ধাম পরিচয় দিয়া একেবারে প্রকাশ করিয়া ফেল। কিন্তু আশ্চর্য এই যে অকৃতজ্ঞ গোকুল তাহাদের এই উপকার স্বীকার করিল না। সে রাগের মাথা একেবারে ফস করিয়া বলিয়া দিল, শালারা সব মিথ্যেবাদী, কেবল হিংসে করে এইসব রটাচ্ছে। অতিবৃদ্ধ বাড়ুজ্যে মেশায় লাঠি ঠকঠক করে আসিবার মাত্রই কাঁদিতে শুরু করিয়া দিলেন। অনেক কষ্টে কান্না থামিয়ে বলল, গোকুল রে, আমার হারান 3 দিন 3 রাত্রি খায়নি শনি, কেবল কলকাতার গলিতে গলিতে ঘুরে বেরিয়েছে। 25-30 টাকা খরচ করে তবে সন্ধান পেয়েছে। কোথায় সে ছোড়া থাকে, এই ঠিকানা বার করা কি আর কারো সাধ্য ছিল? গোকুল তিক্ত কণ্ঠে জবাব দিল, আমি তো কাউকে টাকা খরচ করতে স্বাধীনই মশাই। বাড়ুজ্যে অবাক হইয়া কহিলেন, সে কি গোকুল, আমরা তো তোমাদের আপনার লোক, আর সবাই চুপ করে থাকতে পারে, কিন্তু আমি পারি কই? আচ্ছা যান যান, আপনারা কাজে যান বলিয়া গোকুল নিতান্ত অভদ্রভাবে অন্যত্র চলিয়া গেল। 1 দিন 2 দিন কাটিয়া যাইতে লাগল, অথচ বিনোদ আসে না। শান্ত প্রকৃতির গোকুল একেবারে উগ্র হইয়া উঠিল। ভবানীকে দেখিলে যেন চেনা যায় না। এই কদিনে তাহার এমন পরিবর্তন ঘটিয়াছে। নীরবে নতমুখে আগামী শ্রাদ্ধের কাজকর্ম করেন, ছেলের নাম মুখেও আনেন না। এই একটা বৎসর বিনোদ যখন তখন নানা ছলে গোকুলের নিকট টাকা আদায় করিত। তাহার স্ত্রী মনোরমা ব্যাপারটা পূর্বেই অনুমান করিয়া স্বামীকে বারংবার সতর্ক করা সত্ত্বেও সে কান দেয় নাই। এই উল্লেখ আজ সকালে করিবা মাত্র গোকুল আগুন হইয়া কহিল, বিনোদ যখন কারোর বাপের বাড়ির টাকা নষ্ট করবে তখন যেন তারা কথা কয়। বলিয়া দ্রুতপদে তাহার বিমাতার ঘরের সম্মুখে আসে উচ্চকণ্ঠে কহিল, অত বড় রাবণ রাজা মেয়ে মানুষের পরামর্শে সবংশে ধ্বংস হয়ে গেল, তা আমরা কোন ছাড়? কি যে বাবার কানে কানে ফুসফুস করে উইল করার মন্তর দিলে মা, সব দিকে আমাকে মাটি করে দিলে। ভবানী আশ্চর্য হইয়া মুখ তুলিবা মাত্র সে হাত পা নাড়িয়া একটা ক্রুদ্ধ ভঙ্গি করিয়া বলিল, তোমাকে ভালো মানুষ বলেই জানতুম মা, তুমিও কম নয়, মেয়ে মানুষের জাতটাই এমনি। বলিয়া তাহাকে মরার উপর খাড়ার ঘা দিয়া যেমন করিয়া আসিয়াছিল তেমনি করিয়া চলিয়া গেল। একে দোকানদার তাহাতে মূর্খ, গোকুলের কথাই এমনি সকলেই জানিত। বিশেষত রাগিলে তাহার মাথার বা তাহার মুখের বাঁধন থাকিত না। ইহাও কাহারও অগোচর নয়, কিন্তু তাহার আজকালকার কথাবার্তাগুলো বাড়াবাড়িতে দাঁড়াইয়াছে বলিয়া আত্মীয়পর সকলের মনে হইতে লাগিল। অপরাহ্ন বেলায় বাড়ুজ্যমশাই দিবানিদ্রা হইতে উঠিয়া হাত মুখ ধুইতেছিল। হঠাৎ গোকুল এসে উপস্থিত হইল। সেদিন অপরাহ্ন করিল তো সে বড়লোক, সুতরাং তাহার আগমনে বৃদ্ধ ব্যস্ত সমস্ত হইয়া উঠিলেন। গোকুল 3খানি নোট ব্রাহ্মণের পায়ের কাছে ধরিয়া দিয়ে ম্লান মুখে বিনীতভাবে বলিলেন, মাস্টারমশাই হারানের সেদিনকার খরচটা দিতে এলুম। থাক থাক, সেই জন্যে আর ব্যস্ত কেন দাদা, তোমাদের কতই তো খাচ্ছি নিচ্ছি বলিয়া বাড়ুজ্যমশাই সে নোট 3খানি তুলিয়া লইলেন। গোকুলের চোখ দিয়ে জল গড়াইয়া পড়িল। উত্তরীয়ের প্রান্তে মুছিয়া ফেলিয়া বলিল, কই আজও তো বিনোদ এলো না মাস্টারমশাই, হারানকে সঙ্গে করে আমি একবার আজকে যাব। বাড়ুজ্যমশাই তীব্রভাবে সর্বাঙ্গ আন্দোলিত করে বলিল, ছি ছি, এমন কথা মুখেও এলো না, সে স্থানে যাবে তুমি আমার হারান থাকতে? না না, তা হবে না, আমি কালই তাকে পাঠিয়ে দেব। গোকুল মাথা নাড়িয়া কহিল, না মাস্টারমশাই, আমি না গেলে হবে না, সে বড় অভিমানী, শুধু উইলের কথা শুনেই অভিমানে আসছে না, আমার মুখ থেকে না শুনলে সে আর কারো কথায় বিশ্বাস করবে না, বাপ মায়ে আমার কি সর্বনাশী করলে। বলিয়া গোকুল সহসা আত্মস্বরে কাঁদিতে লাগিল। বাড়ুজ্যমশাই তাহাকে অনেক প্রকার সান্ত্বনা দিয়ে এবং তার এই অবস্থার কোনো মতেই সে স্থানে যাওয়া যাবে না এইসব বলিয়াই কালই হারানের দ্বারা তাহাকে আনাইয়া দিবেন বারবার প্রতিজ্ঞা করিলেন। গোকুল নিরুপায় হইয়া আর 5খানি নোট পরানের হাতে খরচের বাবদ দিয়া চোখ মুছিতে কুচিতে বাটি চলিয়া গেল। জয়লাল মাস্টারকে গোকুল গোপনে 80 টাকা ঘুষ দিয়ে আসিয়াছে। কথাটা প্রকাশ হওয়া পর্যন্ত অনেকেই তাহার নির্বুদ্ধিতা লক্ষ্য করিয়া কটাক্ষ করিয়াছে। সে বিনোদের জন্য ছটপট করিতেছে, অথচ বিনোদ তাহাকে ভ্রুক্ষেপেও দ্বারাও গ্রাহ্য করে না।
হ্যাঁ, এমন ধারা একটা আভাসও বাড়িশুদ্ধ সকলের চোখে মুখে অনুভব করিয়া গোকুল মনে মনে অত্যন্ত সংকুচিত হইয়া উঠিতেছিল। বাড়ির গাড়ি বোধ হয় এই লইয়া 10 বার চুচুড়া স্টেশন হইতে ফিরিয়া আসিয়াছে। গোকুল তাচ্ছিল্যভাবে কোচম্যানকে প্রশ্ন করিল, আর কি কলিকাতায় গাড়ি নেই যে তোরা ফিরে এলি? যা যা, তোরা জিরোগে যা। কোচম্যান বিনীতভাবে কহিল, আরও দুখানা আছে বটে, কিন্তু ঘোড়া দানা পানি পায় নাই বলেই চলে আসতে হলো। গোকুল 1 মিনিটেই সপ্তমে চড়িয়া ধমকাইয়া উঠিল, ছোটবাবু মিঠাই মুন্ডা খাইকে আস্তা হ্যাঁ ক্যা? তাই বেটাদের নবাব ঘোড়া একদণ্ড দানা পানি না খেলেই মরে যাবে? যাও, আবিলে যাও। কোচম্যান প্রভুর মনের ভাব বুঝিতে না পারিয়া সভরে সেলাম করিয়া প্রস্থান করিল। রসিক চক্রবর্তী বহুদিনের কর্মচারী, এ বাটিতে সকলেই তাহাকে সম্মান করিত। সে কহিল, ছোটবাবু এলে গাড়ি ভাড়া করেও আসতে পারবেন, সেজন্য কেন আপনি ব্যস্ত হচ্ছেন বড়বাবু? রসিক যে নিকটেই ছিল, গোকুল তাহা দেখে নাই। অপ্রতিভ হইয়া কহিল, আমি ব্যস্ত হব সে হতভাগার জন্য? তুমি বলো কি চক্রবর্তী মশাই, বাড়িতে মেয়েরা অমন দিবারাত্রি কান্নাকাটি না করলে আমি তো তাকে বাড়ি ঢুকতেই দিইনি। গোকুল মজুমদার রাগলে বাপের কুপুত্তর। হ্যাঁ, রসিকেই কিছুই অবিদিত ছিল না। বাটির মেয়েরা যে বিনোদের অদর্শনে একটি দিনের জন্য চোখের জল ফেলে নেয় তাহা সে জানিত, কিন্তু এলোই আর তর্ক করিল না। সমারোহ করিয়া বাপের শ্রাদ্ধ হইবে। গোকুল সেজন্য বড় ব্যস্ত, কিন্তু কান দুটা তার গাড়ির চাকার দিকেই পড়িয়াছিল। ঘণ্টা 2 পরে সে বহুদূর একটা ভারী গাড়ির আওয়াজ পাইয়া রসিক চক্রবর্তীকে শোনাইয়া একটা চাকরকে ডাকিয়া কহিল, ওরে এগিয়ে দেখ তোরে আমাদের গাড়ি কিনা। ঘোড়া দুটোকে হয়রান করে মারলে বলে রাগ করে দুটো কথা বলল, আর ব্যাটারে কিনা সত্যি মনে করে গাড়ি নিয়ে স্টেশনে ফিরে গেল। গুণধর ভাইয়ের জন্য আবার গাড়ি পাঠাতে হবে, সৎমার রাগ হবে বলে তো আর ঘোড়া দুটোকে ফেলা যায় না। রসিক শুনতে পাইল, কিন্তু ভালো মন্দ কোনো কথাই কহিল না। অনতিকাল পরে খালি গাড়ি ফিরিয়া আসিয়া আস্তা বলে চলিয়া গেল। চাকর আসিয়া সংবাদ দিল রসিক সম্মুখে ছিল। গোকুল তাহার প্যানে চাহিয়া কাষ্ঠ হাসিয়া কহিল, তবে তো দুঃখে মরে গেলুম। যা যা, বাড়ি থেকে গিন্নিকে বলগে, তার পাশ করা ছেলের কীর্তি। কাল পরশু এলে যদি তাকে ফটক পার হতে দিই, তখন তোরা বলিস। হ্যাঁ, সে ছেলে গোকুল মজুমদার নয়। একবার যখন বেঁকে বসেছি, তখন স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও এসেও যদি তার হয়, তবুও মুখ পাবে না, তা বলে দিচ্ছি। তুমি মাকে বলে দাও গে চক্রবর্তী মশাই, পৃথিবী ওলট পালট হয়ে যাবে, তবু গোকুল মজুমদারের কথার নড়চড় হবে না। সময় এলে কিছু পেত, এখন আর একটি পয়সাও না। বাড়ি ঢুকতেই তো তাকে দেব না বলিয়া গোকুল হনহন করে ভিতরে চলে গেল। গোকুল কাহার উপর ক্রোধ করিয়াছে সে অসময়ে আসিয়া সন্ধ্যার পরেই শয্যা গ্রহণ করিল। তাহা বাটির মেয়েরা টের পাইল না। দাসী দুধ খাইবার জন্য অনুরোধ করিতে আসিয়া ধমক খাইয়া ফিরিয়া গেল। দোকানের গোমস্তার উপর অধ্যাপক বিদায়ের ফর্দ প্রস্তুতের ভার ছিল। সে ঘরে আসিয়া কি একটা কথা জিজ্ঞাসা করিবা মাত্র গোকুল তড়াক করে উঠে কাগজখানা ছিঁড়াইয়া নিয়া খণ্ড খণ্ড করে ছিঁড়িয়া ফেলিয়া দিয়া কহিল, বাবা 10খানা তালুক রেখে যাননি যে রাজা রাজরার মতো পণ্ডিত বিদায় করতে হবে? যাও যাও, ওসব আমিরই চাল আমার কাছে খাটবে না। লোকটা যারপর নাই কুণ্ঠিত লজ্জিত হইয়া চলিয়া গেল। ভবানী জানিতে পারিয়া ঘরের কাঠের চৌকাঠে আসিয়া বসিলেন। সস্নেহে মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করিলেন, তোর কি কোনো রকম অসুখ বোধ হচ্ছে গোকুল? গোকুল যেমন শুইয়াছিল তেমনি জবাব দিল, না। ভবানী বলিলেন, না, তবে যে কিছু খেলি নে, হঠাৎ এমন সময় এসে যে শুয়ে পড়লি? গোকুল কহিল, পড়লুম। ভবানী কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া আবার জিজ্ঞাসা করিলেন, অধ্যাপক বিদায়ের ফর্দটা ছিঁড়ে ফেলে দিলি যে? কাল সকালে নিমন্ত্রণপত্র না পাঠালে আর সময় হবে না যে বাবা। গোকুল ঠিক তেমনি করিয়া জবাব দিল, না হয় নাই হবে। ভবানী কিছু বিস্মিত, কিছু বিরক্ত হইয়া কহিলেন, ছি গোকুল, এ সময় ওরকম অধীর হলে তো চলবে না। কি হয়েছে আমাকে খুলে বল, আমি সমস্তই ঠিক করে দেব। মায়ের কথার উত্তরে গোকুল তাহার কণ্ঠরে শয্যা ত্যাগ করিয়া চোখ পাকাইয়া উঠিয়া বসিল। কাহার সহিত কিভাবে কথা কহিতে হয় সে কোনোদিন শিক্ষা করে নাই। কর্কশভাবে কহিল, তোমার যে মতলব শোনো মা, সে একটা গাধা। বাবা তোমার কথা শুনতো বলে কি আমিও শুনবো? আমি 10টি ব্রাহ্মণ খাইয়ে শুদ্ধ হব, কোনো জাঁকজমক করব না বলে সে তৎক্ষণাৎ দেয়ালের দিকে মুখ করিয়া শুইয়া পড়িল। ভবানী শান্ত স্বরে কহিল, ছি বাবা, তিনি স্বর্গে গেছেন, তার সম্বন্ধে কি এমন করে কথা কইতে আছে? গোকুল জবাব দিল না। তিনি কিছুক্ষণ চুপ করিয়া পুনরায় কহিলেন, এরকম করলে লোকে কি বলবে বল দেখি বাছা? যাদের যেমন সঙ্গতি তাদের তেমনি কাজ করতে হয়, না করলেই অখ্যাতি রটে। গোকুল তেমনিভাবেই থাকিয়া রহিল। রটাক গে শালারা, আমি কারো কথার ধার ধারি।
ভয়ে মরে যাব। ভবানী বলিলেন, কিন্তু তার এতে তৃপ্তি হবে কেন? তিনি যে এত বিষয় আশয় রেখে গেলেন, তার মতো কাজ না করলে তিনি সুখী হবেন না। ভবানী ইচ্ছা করিয়া গোকুলের বড় ব্যথার স্থানে ঘা দিলেন। পিতাকে যে সে কি ভালোবাসত তাহা তিনি জানিতেন। গোকুল উঠিয়া বসিয়া কাঁদো কাঁদো স্বরে বললেন, খরচের কথা কে বলছে মা? যত ইচ্ছে তোমরা খরচ করো, কিন্তু যত দিন যাচ্ছে ততই যে আমার হাত পা বন্ধ হয়ে আসছে। বিনোদ অভিমান করে উদাসীন হয়ে গেল মা, আমি একলা কি করে কি করব বলিয়া সে অকস্মাৎ উচ্ছ্বসিত হইয়া কাঁদিয়া উঠিল। ভবানী নিজেকেও আর সামলাইতে পাইলেন না, কাঁদিয়া ফেলিলেন। অনেকক্ষণ নিঃশব্দে থাকিয়া শেষে আঁচলে চোখ মুছিয়া অশ্রুজড়িত স্বরে জিজ্ঞাসা করিলেন, সে কি খবর পেয়েছে গোকুল? গোকুল তৎক্ষণাৎ কইল, পেয়েছে বই কি মা। কে তাকে খবর দিল? কে যে তাহাকে বাড়ির এই দুঃসংবাদ দিয়াছে গোকুল নিজেও তাহা জানিত না। মাস্টার মশাইয়ের পুত্র হারানের সম্বন্ধে তাহার নিজেরও সন্দেহ জন্মিয়াছিল। তথাপি কেমন করিয়া জানি নিঃসংশয়ে বুঝিয়া বসিয়াছিল বিনোদ সমস্ত জানিয়া শুনিয়া শুধু লজ্জা ও অভিমানেই বাড়ি আসিতেছে না। সে মায়ের মুখপানে চাহিয়া কহিল, খবর সে পেয়েছে মা। বাবা চিরকালের মতো চলে গেলেন, এ কি সে টের পায়নি? আমার মতো তার বুকের ভেতরেও কি হাহা করে আগুন জ্বলে যাচ্ছে না? সে সব জেনেছে মা, সব জেনেছে। ভবানী ক্ষণকাল মৌন থাকিয়া অবশেষে যখন কথা কহিলেন, গোকুল আশ্চর্য হইয়া লক্ষ্য করিল মায়ের সেই অশ্রু গদগদ কণ্ঠস্বর আর নাই। তিনি তাহাতে উত্তাপও ছিল না। সহজ কণ্ঠে বলিলেন, গোকুল, তাই যদি সত্যি হয় বাবা, তবে অমন ভাইয়ের জন্য তুই আর দুঃখ করিস না। মনে কর আমাদের বংশের ছেলে পেলে নেই, যে রাগের বশে মরা বাপ মায়ের শেষ কাজ করতে বাড়ি ফেরে না, তার সঙ্গে আমাদেরও কোনো সম্পর্ক নেই। গোকুল ওই অভিযোগের যে কি জবাব দেবে তাহা ভাবিয়া না পাইয়া চুপ করিয়া রহিল। কিন্তু জবাব দিল তাহার স্ত্রী। সে দ্বারের আড়ালে বসিয়া সমস্ত আলোচনায় শুনিতেছিল। সেইখান হইতে বেশ স্পষ্ট গলায় কহিল, ঠাকুর কি না বুঝিয়ে এমন একটা কাজ করে গেলেন? তিনি ছিলেন অন্তর্যামী। 3-4 দিন ধরে কলকাতার বাসায় ঠাকুরপোকে যখন খুঁজে পাওয়া গেল না, তখনই তো তিনি তার গুণগান সব ধরে ফেললেন। তার বিষয় তিনি যদি সমস্ত দিয়ে যান, তাতে আমাদের কেউ তো আর দোষ দিতে পারবে না। তুমি যাই ভাই ভাই বা তাই করো, আর কেউ হলে। টানটা অসমাপ্তই রহিল। আর কেউ কি করিত তাহা খুলিয়া বলা এক্ষেত্রে বড় বউ বাহুল্য মনে করিল। কিন্তু ভবানী মনে মনে ভয়ানক আশ্চর্য হইয়া গেলেন, কারণ ইতিপূর্বে শ্বশুর বর্তমানে বড় বউ এইরূপ কথা কখনো বলেনি। এমনকি শাশুড়ির সামনে স্বামীকে লক্ষ্য করিয়া সে কথাই কহে না। এই কদিনের তাহার এইখানে বা এতখানে উন্নতিতে তিনি নির্বাক হইয়া রহিলেন। গোকুলও প্রথমটা কেমন যেন হতবুদ্ধি হইয়া গেল, কিন্তু পরক্ষণে অনুমুক্ত দরজার দিকে ডান হাত প্রসারিত করিয়া ভবানীর মুখের পানে চাহিয়া একেবারে খ্যাপার মতো চেঁচাই উঠিল, শোনো মা শোনো, ছোট লোকের মেয়ের কথা শোনো। প্রত্যুত্তরে বড় বউ চেঁচাইল না বটে, কিন্তু আরও একটুখানি সবল কণ্ঠে স্বামীকে উদ্দেশ্য করিয়া বলিল, দেখো যা বলবে আমাকে বলো, খামোখা বাপ তুলো না। আমার বাপ তোমার বাপ একই পদার্থ। জবাব দিবার জন্য গোকুলের ঠোঁট কাঁপিতে লাগিল, কিন্তু কথা ফুটিল না। কিন্তু তার 2 চক্ষু দিয়া যেন আগুন বাহির হইতে লাগিল। ভবানী এতক্ষণ চুপ করিয়াছিলেন, এখন মৃদু তিরস্কারের স্বরে বললেন, বৌমা তোমার কথা কবার দরকার কি মা? যাও নিজের কাজে যাও। বৌমা কহিল, কথা আমি কোনোদিনই কইনে মা, দাসী চাকরের মতো খাটতে এসেছি, দিবারাত্র খেটেই মরি। কিন্তু উনি যে খেতে শুতে বসতে আমার 4টে পাশ করা ভাই, আমার 5টা পাশ করা ভাই করে নাপিয়ে বেড়ান, কিন্তু ভাই তো বাড়ি এসে মুখ্য বলে একটা কথাও কোনোদিন কয় না। ওর নিজের লজ্জা শরম থাকলে কি আর কথা বলবার দরকার হতো? বলিয়া সে তিলার্ধ অপেক্ষা না করিয়া গুমগুম করিয়া অবস্থানটা জানাইয়া দিয়া চলিয়া গেল। তাহার কথা শুনিয়া আজ এতদিন পর ভবানী স্তম্ভিত হইয়া গেলেন। এতদিন তিনি তার বড় বধূটিকে চিনিতে পারেন নাই, এখন চিনিতে পারিয়া তাহার দুঃখ ক্ষোভ ও শঙ্কার আর সীমা পরিসীমা রহিল না। কিন্তু বড় বউ একেবারে চলিয়া যায় নাই। সে বারান্দার এক প্রান্ত হইতে কাহারও শুনিতে কিছুমাত্র অসুবিধে না হয় সেদিকে বিশেষ দৃষ্টি রাখিয়া পুনরায় বলিল, যখন তখন শুধু রাস্টাস টাকা জোগাবার বেলাতেই দাদা, আমার মামাদেরও 2-500 পাশ করে বেরুতে দেখেছি তো, কিন্তু সাবধান করে দিতে গেলেই তখন বড় তেতো লাগতো। তা বাবু, তেতই লাগুক আর মিষ্টি লাগুক, নিজের টাকা অমন করে অব্যয় হতে থাকলে নিজের ছেলেপিলের মুখ চেয়ে আমি কিছু আর চিরকালটা মুখ বুজে থাকতে পারিনি। মুখ্য দাদা পেয়েছে, যত পেরেছে ঠকিয়েছে, ঠকাক আমার কি, ওর নিজের ছেলে মেয়েই পথে বসবে বলিয়া বড় বউ সত্য সত্যই চলিয়া গেল। গোকুল হাত পা ছুড়িয়া লাফাইয়া উঠিল, অনুপস্থিত স্ত্রীকে লক্ষ্য করিয়া গর্জন করিতে লাগলো, কি আমি মুখ্য? কোন শালা বলে? এসব বিষয় সম্পত্তি করলে কে, আমি না বেন্দা? আমার চোখে ধুলো দিয়ে টাকা আদায় করে নিয়ে যাবে?
বেন্দার বাপের সাথ দিয়ে আছে, আমি বড় সে ছোট, সে 4টে পাশ করে থাকে তো আমি 10টা পাশ করে পারি, তা জানিস আমি মুখ্য, বাড়ি ঢুকলে দারোয়ান দিয়ে তাকে দূর করে দেবো, দেখি কে তাকে রাখে। এমনি অসংলগ্ন এবং নিরর্থক কত কি সে অবিশ্রান্ত চিৎকার করিতে লাগলো। ভবানী সেই যে নীরব হইয়াছিল আর কথা কইলেন না। বহুক্ষণ পর্যন্ত একভাবে পাথরের মতো বসিয়া থাকিয়া একসময় ধীরে ধীরে উঠিয়া চলিয়া গেলেন। তখন ঝগড়া হইল বটে, কিন্তু সেই রাত্রেই যে স্ত্রীর সহিত গোকুলের একটা মিটমাট হইতে বাকি রহিল না, সে তাহার পরদিনই ব্যবহারেই বোঝা গেল। হঠাৎ সকাল হইতে সে সমস্ত কাজকর্মে হাঁক ডাক করিতে লাগিল। আগামী কর্মের দিনটি আসিয়া পড়িতেই যে মাত্র 3টি দিন বাকি রইয়াছে সে কথা বাড়িশুদ্ধ সকলকে পুনঃ পুনঃ স্মরণ করাইয়া ফিরিতে লাগিল। বাহিরের যে কেহ বিনোদের উপর নাম উত্থাপন করিলেই আজ সে কানে আঙুল দিয়া বলিতে লাগিল, নিজের বাপ যাকে মৃত্যুকালে ত্যায্যপুত্র করিয়াছে তার কথা কেউ জিজ্ঞাসা করবেন না, আমাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। আমার যে ভাই ছিল সে মরে গেছে। তার কথা শুনিয়া কেহ চোখ টিপিয়া আর একজনে ইঙ্গিত করিল, কেহ অলক্ষ্যে ঘাড় নাড়িয়া মনের ভাব প্রকাশ করিল। অর্থাৎ এই সোজা কথাটি কাহাকে অবিদিত রহিল না যে বিনোদ একেবারেই পথে বসিয়াছে এবং গোকুল যে কোনো কৌশলেই হোক ষোলা আনায় গ্রাস করিয়াছে। এখন গোপনে অনেকেই বিনোদের জন্য সহানুভূতি প্রকাশ করতে লাগলো। এমনকি সে আসে এই ভয়ানক জুয়াচুরির বিরুদ্ধে আদালতের আশ্রয় গ্রহণ করিলে তাহাদের নিকট সাহায্যও পাইতে পারিবে, এরূপ আভাসও কেউ কেউ দিতে লাগিল। সুবিজ্ঞ জয়লাল বাড়ুজ্যে স্পষ্টই বলিতে লাগিলেন যে মানুষকে যে চিনিতে পারা যায় না তাহার জীবন্ত প্রমাণই হচ্ছে গোকুল মজুমদার। শুধু তাহার চক্ষেই সে ধূলি প্রক্ষেপ করিতে পারি নাই, কারণ পাড়ার সমস্ত ছেলেবুড়ো মেয়ে পুরুষে যখন এক বাক্যে গোকুলের ন্যায়নিষ্ঠ ভাতৃবৎসল ধর্মরাজ যুধিষ্ঠির বলিয়া চিৎকার গগন বিদীর্ণ করিয়াছে, তখন তিনি শুধু চুপ করিয়া হাসিয়াছেন আর মনে মনে বলিয়াছেন, আরে তোমার ছেলে বইমাত্র ভাই, তার উপর এতটা বেদে পুরাণে যা কোশমিরকালে কখনো ঘটেনি তাই হবে ঘোর কলিকালে। সুতরাং এতদিন তিনি শুধু মুখ বিজিয়া কৌতুক দেখিয়েছেন, কাকেও কোনো কথা বলেন না। অবশ্য কি বেশ জানিতেন একদিন সমস্ত প্রকাশ পাইবেই। এখন দেখো তোমরা, এই এত ভালো অত ভালো গোকুলের সম্বন্ধে যা একবার বরাবর ভেবে এসেছি ঠিক তাই কি না? কিন্তু কি এতদিন তিনি ভাবিয়া আসিয়াছিলেন তাহা কাহারও যখন জানা ছিল না, তখন সকলেই নীরবে তার প্রতিজ্ঞা স্বীকার করিয়া লইতে হইল এবং দেখিতে দেখিতে খড়ের আগুনের মতো কথাটা মুখে মুখে প্রচার হইয়া গেল। অথচ গোকুল টের পাইল না যে বাহিরের বিরুদ্ধ আন্দোলন তাহার বিপক্ষে এত সত্বর এরূপ তীব্র হইয়া উঠিল। ভবানী চিরদিনই অল্প কথা কইতেন, তাহাতে কাল রাত্রি হইতে মাথার ভারে তাহার হৃদয় একেবারে স্তব্ধ হইয়া গিয়েছিল। গোকুলের স্ত্রী মনোরমা একসময় স্বামীকে নির্জনে ডাকিয়া এইদিকে তার দৃষ্টি আকর্ষণ করে কহিল, মার ভাবগতিক দেখছ? গোকুল উদ্বিগ্ন হইয়া বলিল, না, কি হয়েছে মা? মনোরমা তাচ্ছিল্যভাবে বলিল, হবে আবার কি, সেই যে কাল বলেছিলাম ঠাকুরপুর টাকা নষ্ট করার কথা, সেই থেকে আমার সঙ্গে কথা কর না। তোমার সঙ্গে কথাটা কইছেন তো? গোকুল ক্ষুব্ধ হইয়া বলিল, না, আমার সঙ্গেও না। মনোরমা ঘাটটা একটু হেলাইয়া কণ্ঠস্বর আরও নিচু করিয়া বলিল, দেখলে মজা, যে টাকাগুলো ঠাকুরপুর দুহাতে উড়িয়ে দিলে সেগুলো থাকলে তো আমাদেরই লাগতো, আমাদেরই থাকতো। ঠাকুর তো আমাদেরই সব লিখে দিয়ে গেছেন, আমাদের তিনি সর্বনাশ করবেন আর সে কথা একটু মুখে থেকে খসালেই রাগ হবে, কথাবার্তা বন্ধ করে দিতে হবে। এই যে কি ব্যবহার! তুমি তো মা মা করে অজ্ঞান, তুমিই বলো না সত্যি না মিছে। গোকুলের মুখখানা একেবারে কালিবর্ণ হইয়া গেল। কোনো রকম জবাবই সে খুঁজিয়া পাইল না। তার স্ত্রী বোধ করি তাহা লক্ষ্য করিয়া কহিল, ঠাকুরপো যাই করুক আর যাই করুক সেই পেটের ছেলে, তুমি সতীনপো বই নয়। তুমি পেলে সমস্ত বিষয় একই কোনো মেয়ে মানুষের সহ্য হয় না? না, আমার সব কথা অমন করে তোমায় উড়িয়ে দিলে আর চলবে না। এখন থেকে তোমাকে একটু সাবধান হতে হবে। অমন মা মা করে গেলে সব দিকে মাটি হতে হবে, বলে দিচ্ছি। বিষয় সম্পত্তি বড় ভয়ানক জিনিস। গোকুলের বুকের ভেতরটা অভূতপূর্ব শঙ্কায় গুড়গুড় করিতে লাগল। সে বিবর্ণ মুখে ফ্যালফ্যাল করে শুধু চাহিয়া রইল। তার স্ত্রী কহিল, আমরা মেয়ে মানুষের মনের ভাব যত বুঝি, তোমরা পুরুষ মানুষ তা পারো না। আমার কথাটা শুনো। বলিয়া সে স্বামীর মুখের পানে ক্ষণকাল স্থির দৃষ্টিতে চাকিয়া থাকিয়া কতটা কাজ হইয়াছে অনুমান করিয়া লইয়া বেশ একটু জোর দিয়া বলিল, আর ঠাকুরপুর তো চিরদিন এমন ধারা বয়াটেপানা করে বেড়ালে চলবে না। তাকে লেখাপড়া তো তুমি আর কম শেখাওনি। এখন যা হোক একটু চাকরি বাকরি করে মাকে নিয়ে বিয়ে থা করে সংসারে হতে হবে তাকে। তিনি নিজের মাকে তো সত্যি আর বরাবর আমাদের কাছে ফেলে রাখতে পারবেন না। তাছাড়া মাথা গুঁজে দাঁড়াবার যা হোক একটা কুড়ে কাড়াও তো করা চাই। তখন আমরাও যেমন ক্ষমতা সাহায্য করব, লোকে যেন না বলতে পারে অমুক মজুমদার তার বইমাত্র ভাইকে দেখলে না। বইমাত্র ভাইয়ের সঙ্গে আবার সম্পর্ক কি? যারা বলে তারা বলুক, আমরা সে কথা বলতে পারবো না, সে বংশ আমাদের নয়। বলে সে স্বামীরকে ভাবিবার অবকাশ দিয়া অন্যত্র চলিয়া গেল। গোকুল
স্বপ্নাবিষ্টের মতো শূন্য দৃষ্টিতে চাহিয়া সে এখানে বসিয়া কি সব যেন অদ্ভুত আশ্চর্য স্বপ্ন দেখিতে লাগিল। সব কথা ছাপাইয়া এই কথা তাহার কানের কাছে ক্রমাগত বাজিতে লাগিল। বিষয় সম্পত্তি বড় ভয়ানক জিনিস, এবং শুধু সেই জন্যেই মা যেন রাগ করিয়া তাহাকে ছাড়িয়া বিনোদের কাছে চিরদিনের জন্য চলিয়া যাইতেছেন। তাহার মনে পড়িল তাহার স্ত্রী মিথ্যা বলে নাই। আজ সারাদিনের মধ্যে মায়ের সহিত তার একটা কথাও তো হয় নাই। কার্যোপলক্ষে তাহার সম্মুখ দিয়া সে 2-3 বার যাতায়াতও করিয়াছে, কিন্তু তিনি মুখ তুলিয়াও তো চাহেন না। মা চিরদিনই অত্যন্ত অল্পভাষিনী, জানিয়া সে সময়টার গোকুলের কিছুতেই মনে হয় নাই বটে, কিন্তু এখন সে সমস্ত ব্যাপারটা ঠিক যেন জলের মতোই স্পষ্ট করিতে লাগিলেন। অথচ এই সমস্ত চুপচাপ নীরব বিরুদ্ধতা সহ্য করিয়া কাহারও পক্ষে একেবারে অসম্ভব। সে তৎক্ষণাৎ উঠিয়া মার কাছে মুখোমুখি কলহ করিবার জন্য দ্রুতপদে তাহার ঘরে গিয়া প্রবেশ করিল। ঢুকিয়াই বলিল, এমন ধারা মুখ ভার করে কাজকর্মের বাড়িতে বসে থাকলে তো চলবে না মা। ভবানী বিস্ময়াপন্ন হইয়া মুখ তুলিয়া চাহিবা মাত্রই গোকুল বলিয়া চলিল, তোমার বউ তো আর মিছে বলেনি যে বিনোদ রাস্তাস টাকা নষ্ট করেছে। বাবা তার বিষয় যদি আমাকে দিয়ে যান তাতে আর দোষ কি? তুমি তার সঙ্গে বোঝাপড়া করো গে, আমাদের উপর রাগ করতে পারবে না, তা বলে দিচ্ছি। ভবানী মর্মাহত হইয়া ধীরে ধীরে বললেন, আমি কারোর উপরে রাগ করিনি গোকুল, কারোর সঙ্গে বোঝাপড়া করতে চাইনি। যদি চাও না তো ওরকম করে থাকলে চলবে না। বিনোদকে বলো সে যেন চাকরি বাকরি করে, আমার বাড়িতে তার জায়গা হবে না। সে তো হবেই না গোকুল, এ আর বেশি কথা কি, বলিয়া ভবানী মুখ নিচু করিয়া বসিয়া রহিলেন। ঝগড়া করিতে না পাইয়া গোকুল নিরুপায় ক্রোধে বিড়বিড় করিয়া বকিতে বকিতে চলিয়া গেল। স্ত্রীকে ডাকিয়া কহিল, আজ স্পষ্ট করে দিলুম মাকে, বিনোদের এখানে আর থাকা হবে না, চাকরি বাকরি করে যা ইচ্ছে করুক, আমি কিছু জানি না। মনোরমা আহ্লাদে আগাইয়া আসে ফিসফিস করে জিজ্ঞাসা করলেন, কি বললেন উনি? গোকুল অস্বাভাবিক উত্তেজনায় সহিত জবাব দিল, বলবেন আর কি, আমি বলা বলির কি ধারদারি? বড় বউ চোখ ঘুরাই বলল, তবু তবু। গোকুল তেমনি করে কহিল, তবু আর কি, তাকে স্বীকার করতেই হলো যে না বিনোদের এ বাড়িতে থাকা চলবে না। তার স্ত্রী গলা আরও খাটো করে কহিল, এ 16 আনার আগের কথাটা বুঝেছ? মার মন পড়ে রয়েছে নিজের ছেলেটির পানে, এখন তুমি হয়েছ তার 2 চক্ষের বালি। গোকুল ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ তার বুঝিনি, আমার কাছে কি চালাকি চলে? বাইরে আসিয়াই রসিক চক্রবর্তীকে সম্মুখে পাহিলাই কহিল, বলি একটা নতুন খবর শুনেছ চক্রবর্তী মশাই? এতকাল এত করে এখন আমিই হয়েছি মার 2 চক্ষের বিষ। কথাবার্তার আমাদের সঙ্গে কন্যা, সুমুখে পড়লে মুখ ফিরিয়ে বসেন। চক্রবর্তী অকৃত্রিম বিস্ময় প্রকাশ করে বলল, না না, বলো কি বড়বাবু? কি বলি? ওরে ও আবুর মা, শোনো শোনো। বাড়ির বুড়ো ঝি কি কাজে বাহিরে যাইতেছিল, মনিবের ডাকাটাকিতে কাছে আসিবার মাত্র গোকুল চক্রবর্তীর প্রতি চাহিদা কইল, একে জিজ্ঞেস করে দেখো কি বলিস হাবুর মা? মাকে আমার সঙ্গে কথা কইতে দেখেছিস? সুমুখে পড়লে বরং মুখ ফিরিয়ে নিচ্ছেন তো। হাবুর মা কিছুই জানিত না, সে মুড়ের মতো ক্ষণকাল চাইয়া থাকে, অবশেষে একটু ঘাড় নাড়িয়া মনিবের মন রাখিয়া নিজের কাজে চলিয়া গেল। সত্যি মিথ্যে শুনলে তো, বলিয়া চক্রবর্তীর প্রতি একটা ইশারা করিয়া গোকুল অন্যত্র চলিয়া গেল। সেদিন পাড়ার যে কেউ দেখাশোনা করিতে আসিল, তাহারাই তাদের কাছে বিমাতার বিরুদ্ধে নালিশ করিয়া পুনঃপুর এই কথাটাই বলিয়া যেতে লাগল, আমি সতীনপ বইতো নয়, কাজেই বাবা মরতে না মরতে 2 চক্ষের বিষ হয়ে দাঁড়িয়েছি। সন্ধ্যের সময় বাড়ির ভিতরে আসে ভবানীকে লক্ষ্য করে বলল, আমার এত দায় পড়ে যায়নি যে লোকজন পাঠিয়ে বর্ধমান থেকে ছোট পিসিমাকে আনতে যাব, এত গরজ নেই, আসতে হয় তিনি নিজে আসবেন। ভবানী মুখ তুলিয়া মৃদুকণ্ঠে বলিলেন, সেটা কি ভালো কাজ হবে গোকুল? গোকুল তীব্র কণ্ঠে বলিল, ভালো মন্দ জানি নে, 2 হাতে টাকা ওড়াবার আমার সাধ্য নেই, তুমি এই নিয়ে আমাকে আর জেদ করো না, তা বলে দিচ্ছি। ইহাদিগকে আনাইবার জন্য ভবানী কাল গোকুলকে আদেশ করিয়াছিলেন। এখন আর কিছু বলিলেন না, চুপ করিয়া হাতের কাজে মন দিলেন। তথাপি গোকুল সম্মুখে পায়চার করিতে করিতে বলিতে লাগিল, আনো বললেই তো আর আনতে পারি না মা, ধারকর্য করে তো আমি ডুবে যেতে পারবো না। ভবানী অস্ফুট স্বরে বলিলেন, বেশ তো গোকুল, ভালো বোঝো, নাই বা সেখানে লোক পাঠালে। গোকুল বলিতে বলিতে চলিয়া গেল। এখন থেকে আমাকে বুঝতেই হবে যে আমার কি আর আপনার মা আছে? আমি মোলেই বা কার কি, কে আর আমার আছে? এখন নিজেকে নিজে সামলানো চাই, টাকা কড়ি বুঝে সুঝে খরচ করা দরকার, নিজের মা তো নেই, বলিয়া সে চলে গেল। তাহার টাকা কড়ি বিষয় সম্পত্তিতে অকস্মাৎ এত বড় আসক্তি দেখিয়া ভবানী নিঃশব্দে নিঃশ্বাস ফেলিলেন। কিন্তু গোকুল তৎক্ষণাৎ ফিরিয়া আসে বললেন, আমি কি বুঝি নে? এটা তোমার রাগের কথা নয়? কাল নিজে তুমি বললে যে গোকুল তোর পিসিমাকে লোক পাঠিয়ে আনা, আর আজকে বলছো যা ভালো হয় তা করো। আমার বাপ নেই, ভাই নেই বলে আমাকে এমনি করে জব্দ করা? লোকে বলবে গোকুল বুঝি সত্যি সত্যি তার মায়ের কথা শোনে না। তাহার এই একান্ত অবদ্ধ অভিযোগে ভবানী বিমূঢ় হতবুদ্ধির মতো এক মুহূর্ত তার পানে চাকিয়ে থাকে, বললে, গোকুল আমি তো তোদের কিছুতেই নেই, কোনো কথাই তো বলিনি বাবা।
গোকুল অকস্মাৎ দুই চক্ষু অশ্রুপূর্ণ করিয়া কহিল, তোমার কোন হুকুমটা শুনি নে মা, যে তুমি আমাকে এমনি করে বলছো? কিন্তু ভালো হবে না, তা বলে দিচ্ছি। বেন্দা লজ্জায় ঘৃণায় বাড়ি ছেড়া হয়ে গেল। আমারও যেখানে দু চক্ষু যাই চলে যাব, থাকো তুমি তোমার বিষয় আশয় নিয়ে, বলিয়া চোখ মুচিতে মুচিতে দ্রুতপদে বাইর হইয়া গেল। গোকুলের বড় মেয়ে হেমাঙ্গিনী তাহার ঠাকুমার কাছে শুইত। সে ভোর হইতে না হইতে চেঁচাতে চেঁচাতে আসিল, কাকা এসেছে মা, কাকা এসেছে। পাশের ঘরে গোকুল শুইয়াছিল। সে ধরপড় করিয়া কম্বলের শয্যার উপর উঠিয়া বসিল। শুনতে পাইল তার স্ত্রী নিরানন্দ বিস্ময়ের সহিত প্রশ্ন করিতেছে, কখন এলো রে তোর কাকা? মেয়ে কহিল, অনেক রাত্রিরে মা। মা জিজ্ঞাসা করিল, এখন কি করছে? মেয়ে কহিল, এখনও ওঠেননি, তিনি নিজের ঘরে ঘুমিয়ে আছেন। তাহার মা আর কোনো প্রশ্ন না করিয়া কাজে চলিয়া গেল। গোকুল দরজা হইতে গলা বাড়াইয়া হাত নাড়িয়া মেয়েকে কাছে রেখে হলো, তো ঠাকুরমা তাকে কি বললে রে হিমু? হিমু ঘাড় নাড়িয়া কহিল, জানি নে তো বাবা। গোকুল তথাপি প্রশ্ন করিল, খুব বকলে বুঝি রে? হিমু অনিশ্চিতভাবে বার দুই মাথা নাড়িয়া অবশেষে কি মনে করে বলল, গোকুল ব্যগ্র হইয়া তাহার এক হাত ধরিয়া একেবারে ঘরের মধ্যে টানিয়া লইয়া গিয়ে আস্তে আস্তে বলল, তো ঠাকুরমা কি কি সব বললে বলতো মা হিমু? হিমু বিপদে বলল, কাকা যখন আসেন তখন সে ঘুমাইতেছিল, কিছুই জানিত না। বলল, জানি নে তো বাবা। গোকুল বিশ্বাস করিল না, অপ্রসন্ন হইয়া বলল, এই যে বললি জানিস, মা তোকে মানা করে দিয়েছে না? আমি কাউকে বলবো না রে, তুই বল না। জেরাই পড়িয়া হিমু ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রইল। গোকুল তার মাথায় মুখে হাত বুলাইয়া উৎসাহ দিয়ে বলল, বলতো মা, কি কি কথা হলো? মা বুঝি বললে, বেরিয়ে যা তুই বাড়ি থেকে, এই নে 2 টাকা নে, পুতুল কিনিস। বলিয়া সে বালিশের তলা হইতে টাকা লইয়া মেয়ের হাতে গুজিয়া দিল। হিমু শুষ্ক হইয়া বলল, বললে, তারপর? তারপর হিমু কাঁদে কাঁদে হয়ে বলল, তারপর তো জানি নে বাবা। গোকুল পুনরায় তার মুখে হাত বুলাইয়া দিয়া কহিল, জানিস বই তো, তোর কাকা কি বললে? কিচ্ছু বললে না। গোকুল বিশ্বাস করিল না, বিরক্ত ও কঠিন হয়ে প্রশ্ন করিল, একেবারে কিছুই বললে না? তা কি হয়? পিতার ক্রুদ্ধ কণ্ঠস্বর লক্ষ্য করে হিমু প্রায় কাঁদিয়া ফিরিয়া বলল, জানি নে তো বাবা। ফের জানিস নে, হারামজাদা মেয়ে। বলিয়া সে চটাস করে মেয়ের গালে চর কষাইয়া ঠেলিয়া দিয়া বলল, যা দুলা। মেয়ে কাঁদিতে কাঁদিতে চলিয়া গেল। গোকুল দ্রুতপদে নিচে নামিয়া তাহার বিমাতার ঘরে ঢুকিয়া বলিল, তা বেশ করেছ, সে বাড়ি ঢুকতে না ঢুকতে নানা রকম নাগিয়েছ, ভাঙিয়েছ আমার ওপর, যাতে তার মন ভেঙে যায়, এই তো? সেসব কিছু আমার ওপর শুনতে বাকি নেই, কিন্তু তোমার ছেলেকেও সাবধান করে দিও, আমার সম্মুখে না পড়ে, তা বলে দিয়ে যাচ্ছি। বলিয়াই তেমনি দ্রুত স্বরে বাহির হইয়া গেল। ভবানী কিছুই বুঝিতে না পারি অবাক হইয়া চাহিয়া রহিলেন। বাহিরে নানা লোক নানা কাজে ব্যস্ত ছিল। সে খানিকক্ষণ এদিক ওদিক করিয়া হাবুর মাকে ডাকাইয়া কইলে, বলে, ও হাবুর মা, বলি ভাই আছে, বাড়িতে এসেছেন শুনেছিস? জি রানীরা বলে, হ্যাঁ বাবু, ঘোর রাত্রে ছোটবাবু বাড়ি এলেন। গোকুল কহিল, সে তো জানি রে, তারপরে মায়ে বেটায় কি কি কথা হলো? আমার নামে বুঝি মা খুব করে নাগালে বাড়ি থেকে বেরিয়ে যাবার টাবার কথা? ঝি বাধা দিয়ে করে, না বড়বাবু, মা তো ওঠেননি, যদু তার ব্যাগটা নিয়ে এলে আমি ছোটবাবুর ঘর খুলে তাকে আলো জেলে দিলুম, তিনি সেই যে ঢুকলেন আর তো বের হননি। গোকুল অপ্রত্যয় করিয়া বহিল, কেন ডাকছিস ঝি? আমি যে সব শুনেছি। গোকুলের কথা শুনিয়াছি। বিস্ময়ে ক্ষণকাল চাহিয়া রইল, তারপর হাবুর দিব্যি দিয়া বলিল, অমন কথাটি বলো না বারবার, আমি সর্বক্ষণ দাঁড়িয়ে থেকে ছোটবাবুর কাজকর্ম করে দিলুম। তিনি মাকে ডাকতে নিষেধ করে বললেন, ঝি আর আমার কিছু দরকার নেই, তুই শুধু আলোটা জেলে দিয়ে শুগে যা। আহা, চোখ মুখ বসে গিয়ে একেবারে কালিবর্ণ হয়ে গেছে। গোকুলের চোখ দুটি ছলছল করে উঠল। কহিল, তার হবে না? তুই বলিস কি হাবুর মা, বাবা মারা গেলেন, ছোড়া একবার চোখের দেখাটা দেখতে পেলে না, একটা পয়সার বিষয় আশয় পর্যন্ত পেলে না, তার মনে মনে যা হচ্ছে তা সেই জানে, বাবাকে সে কি ভালোই বাসত, তা তো তোরা সব জানিস। কি বলিস হাবুর মা? বলিতে বলিতে এই গোকুলের চোখের কোণে জল আসিয়া পড়িল। হাবুর মা অনেক দিনের দাসী, চোখের জল দেখিয়া তাহার চোখেও জল আসিল। গাঢ়স্বরে কহিল, তার বলতে বড়বাবু, তেনারা বাবা অন্ত প্রাণ ছিলেন যে, তবে কিনা বড় বড় নেকা পড়া করতে করতে মগজটা কেমন তারা যেন গরম হয়ে গেল, তাই। গোকুল হাবুর মাকে একেবারে পাইয়া বসিল। কহিল, তাই বলো না হাবুর মা, যা মগজটা গরম হবে না, বিদ্যেটা কি সে কম শিখেছে? অনার গ্র্যাজুয়েট। বলি, এই হুগলি চুচড়ো বাবুগঞ্জে কটা লোক আমার ভাইয়ের মধ্যে বিদ্যে শিখেছে? কই দেখিয়ে দে দেখি। লাট সাহেব নিজে এসে তাকে হাত ধরে বসায়, সে গিয়ে একটা হেজি পেজি মানুষ। তুই তো ঝি, কিন্তু কলকাতায় গিয়ে কোন ভদ্রলোককে বল দেখি গে, তুই বিনোদবাবুর বাড়ির দাসী, তোকে ডেকে নিয়ে গিয়ে বসে 1000টা খবর নেবে, তা জানিস? কিন্তু ওই যে কথাই বলে, গায়ের যুগে বিক্কে পায় না।
এখনকার কোন বেটা কি তারে চিনতে পারলে? মুখখানি একেবারে শুকিয়ে গেলে দেখলি না রে? কি? হ্যাঁ, ঝি ঘাড় নাড়িয়া বলিল, মুখখানি দেখলে চোখে আর জল রাখা যায় না বড়বাবু। গোকুলের চোখ দিয়া দরদর করিয়া জল গড়াইয়া পড়িল। উত্তরীয় অঞ্চলে অশ্রু মুশিয়া কইল, তুই তাকে মানুষ করেছিস হাবুর মা, তুই শুধু তাকে চিনতে পেরেছিস। আহা, চিরটা কাল তার হেসে খেলে আহ্লাদে আমোদে পড়াশোনা নিয়েই কেটেছে, তবে এসব হাঙ্গামা তাকে পোয়াতে হয়েছে বল দেখি। আর উইল করে বিষয় দেব না বললেই দেব না। তার বাপের বিষয় নয়, কোন শালা আটকায়, কে করেছে, সে চুরি করেছে, ডাকাতি করেছে, খুন করেছে, কোন শালা দেখেছে। তবে কেন বিষয় পাবে না বল দেখি? আইন আদালত নেই? বিনোদ নালিশ করলে আমাকে যে বাবা বলে, অর্ধেক বিষয় কড়াই গন্ডায় তাকে চুল চিরে ভাগ করে দিতে হবে, তা জানিস? জি সাইদিয়া কহিল, তা তো দিতে হবে বই বাবু। গোকুল উৎসাহে চোখ মুখ উদ্দীপ্ত করে কহিল, তবে তাই বল না। আর এই মাটি, তুই মেয়ে মানুষ, তুই মেয়ে মানুষের মতো থাক না কেন? তুই কেন উইল করার মতলব দিতে গেলি? এইটা কি তোর মায়ের মতো কাজ হলো? ধর্ম নেই, তিনি দেখছেন না? নির্দোষকে কষ্ট দিলে তার কাছে তোকে জবাব দিয়ে আসতে হবে। আর বিষয়, ভারী বিষয়। আজ বাদে কাল যে যখন হাইকোর্টের জজ হবে, সে তো আর কেউ তাকে আটকাতে পারবে না। তখন কি করে বিষয় রাখবি? এসব ভেবেচিন্তে কাজ করতে হবে না? এখন সমানে না দিলে তখন অপমান হয়ে দিতে হবে যে। হাবুর মা খুশি হইয়া উঠিল, সে বিনয়কে মানুষ করিয়াছিল। এই সমস্ত উইল টুইল তাহার একেবারে ভালোই লাগে নাই। কহিল, আচ্ছা বড়বাবু, তুমি তুমি তাই কেন ছোটবাবুকে ডেকে বলো না যে তোর বিষয় আসই ভাই তুই নে? তুমি দিলে তো আর কারুর না বলার জো নেই। কিন্তু এইখানেই ছিল গোকুলের আসল খটকা। সে খানিকক্ষণ চাহিয়া থাকিয়া কহিল, তবে সবাই যে বলে আমার দেবার 7 দিনেই বাবার উইল তো রদ করতে পারি নে হাবুর মা। আমাদের বড় বউয়ের মামাতো ভাই একজন মস্ত মোক্তার, সে নাকি তার বোনকে চিঠি লিখেছে, তাহলে জেল খাটতে হবে। তবে যদি মা রাজি হয়, বড় বউ রাজি হয়, তখন বটে। হাবুর মা ইহার সদুত্তর দিতে না পারিয়া তাহার কাজে চলিয়া গেল। গোকুল মুখ ফিরাইতেছে, দেখিল হিমু খেলা করিতে যাইতেছে। তাকে আদর করে কাছে টাকারে কহিল, তোর কাকা উঠেছে রে? হিমু ঘাড় কাত করে কহিল, উঠেই তার বসবার ঘরে চলে গেলেন। কারোর সঙ্গে কথা কইলেন না। বাটির একান্তে পথের ধারের একটা ঘরে বিনোদা বসিত। ঘরখানি ইংরেজি ধরনের সাজানো ছিল। এইখানেই তার বন্ধু বান্ধবরা দেখা করতে আসিত। গোকুল পা টিপিয়া কাছে গিয়া জানলার ভিতর দিয়া চাহিয়া দেখিল বিনোদ চৌকিতে না বসিয়া নিচে মেঝের উপর ওই দিকে মুখ করিয়া চুপ করিয়া বসিয়া আছে। তাহার এই বসিবার ধরন দেখিয়াই গোকুলের 2 চক্ষু জলে পরিপূর্ণ হইয়া গেল। সে নীরবে দাঁড়াইয়া ছোট ভাইয়ের মুখবাণী দেখিবার আশায় মিনিট 5-6 অপেক্ষা করিয়া সে চোখ মুজিয়া ফিরিয়া আসিল। চক্রবর্তী কহিল, বড়বাবু, অধ্যাপক বিদায়ের ফর্দটা। গোকুল সহসা যেন অন্ধকারে আলো রেখা দেখিতে পাইল। তাড়াতাড়ি কহিল, এসব বিষয়ে আমাকে আর কেন জড়াস চক্রবর্তী মহাশয়? মা সরস্বতী তো স্বয়ং এসে পড়েছেন। কে কেমন পণ্ডিত, তার কত মানমর্যাদা বিনোদের কাছে তো চাপা নেই। তাকে জিজ্ঞাসা করে ঠিক করে নাও না কেন? আমি এর মধ্যে আর হাত দেব না চক্রবর্তী মশাই। চক্রবর্তী কহিল, কিন্তু ছোটবাবু তো এখনো ঘুম থেকে ওঠেননি। গোকুল ম্লানভাবে একটু হাসিয়া কহিল, ঘুম থেকে তার কি আহার নিদ্রা আছে? হাবুর মাকে ডেকে জিজ্ঞেসে করে দেখো, সে সচক্ষে দেখেছে বলে বড়বাবু ছোটবাবুর মুখের পানে চাইলে আর চোখের জল রাখা যায় না, এমনি চেহারা হয়েছে। ভেবে ভেবে সোনার বর্ণ যেন কালি মারা হয়ে গেছে বলিয়া তাহার বসিবার ঘরটা ইঙ্গিতে দেখা দিয়া বলিল, গিয়ে দেখো গে, সে ঠান্ডা মাটির উপর একলাটি চুপ করে বসে আছে। সে দেখলে কান্না বুক ফেটে যায়, বলো তো চক্রবর্তী মশাই। চক্রবর্তী দুঃখসূচক কি একটা অস্ফুটে কহিয়া পর্দ লইয়া যাইতেছিল। গোকুল তাহাকে ফিরাইয়া রাখে গেল, আচ্ছা তুমি তো সমস্তই জানো, তাই জিজ্ঞাসা করি, আমি থাকতে বিনোদকে আর এত কষ্ট দেওয়া কেন? উপস্থিরেশ কি ওর এই রোগা দেহতে সহ্য হইবে? হয়তো বা অসুস্থ হয়ে পড়বে। আমি বলি, খাওয়া শোয়া ও যেমন অভ্যাস তেমনি চলুক। চক্রবর্তী নিরুৎসাহে কহিল, না পারলে? কথাটা গোকুল শেষ করিতেই দিল না। বলল, পারবে কি করে তুমি বলো দেখি? আমাদের এসব কুলি মজুরের দেহ, এতে সয় সব। কিন্তু ওর তো তা নয়, 5-7টা পাশ করে যে দেশের মাথার মণি হয়েছে, তার দেহতে আর আমার দেহতে তুমি তুলনা করে বসলে? কে আছিস রে ওখানে? ভূত, যা তো একবার চট করে আমাদের ভচ্চার্য মশাইকে ডেকে আন, না হয় যত টাকা লাগে সাধ্যের সময় মূল্য ধরে দেবো। তা বলে তো মায়ের পেটের ভাইকে মেরে ফেলতে পারবো না। ওকে আমি আলু চালের হব্বিষ্যি করিয়ে নিকেশ করতে পারবো না, এতে তিনি যাই বলুন। চক্রবর্তী অত্যন্ত অপ্রতিভ হইয়া সাই দিয়া কহিলেন, সে তো ঠিক কথা বড়বাবু, তবে কিনা লোকে বলবে। আরে লোকে কি বলবে বলেই কি নিজের ভাইটাকে মেরে ফেলবো? তোমার এসব কি বুদ্ধি হলো বলো তো চক্রবর্তী মশাই? না ফর্দ টর্দ নিয়ে তোমার এখন তাকে জ্বালাতন করার দরকার নেই। তুমি যা হোক একটু কিছু দিয়ে আগে সে সুস্থ হোক,
বলিয়া গোকুল নিতান্ত অকারণেই সে বেচারের উপর রাগ করিয়া চলিয়া গেল। চায়ের বাটিটা বিনোদ ব্রাহ্মণের হাতে তুলিয়া দিয়া ছুঁড়িয়া ফেলিয়া দিল। কিন্তু সে যে বস্তুত কত গোপনে প্রস্তুত হইয়াছিল এবং পাত্রটা যে কাহাকেও বুকের উপর গিয়া কতখানি আঘাত করিল সে শুধু অন্তর্যামেই দেখিলেন। সমস্ত দিনের মধ্যে বিনোদ অনেকেরই সহিত কিছু কিছু কথাবার্তা কহিল বটে, কিন্তু বড় ভাইয়ের ছায়া দেখিলেও সে সরিয়া যাইতে লাগিল, অথচ সে ছায়াও তাহাকে মুহূর্তের অবকাশ দেয় নাই। বিনোদ যেদিকে মুখ ফিরিয়া চলিয়া গেল, গোকুল কাজের ঝঞ্ঝাটে হঠাৎ সেই দিকেই আসিয়া পড়ে। এমনি করিয়া বেলা পর্যন্ত আসিল। অপরাহ্নবেলা বিনোদ বসিবার ঘরে একা বসিয়াছিল। একখানি কাগজ হাতে তুলিয়া গোকুল আসিয়া দাঁড়াইল। অকারণে খানিকটা কাষ্ঠ হাসিয়া কহিল, কলিকাতার বাসা ছেড়ে তুমি হাজারিবাগে হঠাৎ চলে গেলে, বাবা মৃত্যুকালে সে শুনেছ বোধ হয়, সে একটা তামাশা আর কি। বলিয়া গোকুল পুনরায় শুষ্ক হাসির অভিনয় করে কহিল, তা তোমার যেমন কাণ্ড, একটা খবর পর্যন্ত দেওয়া নেই, তা যাক, সেসব হবে এখন, কাজটা চুকে যাক, একটা দানপত্র লিখলেই, বুঝলে না বিমোদ, গোটা কয়েক টাকা শুধু বাজে খরচ হয়ে যাবে, বুঝলে না। আর শালার লোক যা এখানকার, জানোই তো সব, বুঝলে না ভাই। তা সে কিছুই জানো না, যাগে বাবাও বলে গেলেন বিষয় আসো তোমাদের দুই ভাইয়ের রইল, এই একটা শুধু, বুঝলে না। যা তাই হোক, সেজন্য কিছু আটকাবে না। আর আমার তো মেজাজে ঠিক নেই ভাই, এ লোহার সিন্ধুকের চাবিটা তুমি রাখো। আবার পণ্ডিতদের আহ্বান করা হয়েছে, কার কত বিদ্যায় কে কি দরের লোক, সে তো তুমি ঠিক করে দিতে না পারলে কেউ পারবে না। কিন্তু আমার তেমন ফুরসত নেই যে দাঁড়িয়ে দুদণ্ড তোমার সঙ্গে দুটো পরামর্শ করি। বলিয়া গোকুল চাবিটা এবং কাগজখানা কোনো মতে সম্মুখে ধরিয়ে দিয়ে তাড়াতাড়ি প্রস্থান উপক্রম করিল। ঘুম ভাঙিয়া অবধি এই কথাগুলি সে মনে মনে মৎস্য করিতেছিল। বিনোদ হাত দিয়া সেগুলা ঠেলিয়া দিয়া কহিল, আমাকে এর মধ্যে আপনি জড়াবেন না, এসব আমি ছোব না। এক মুহূর্তেই গোকুলের দাঁতের হাসি পাথরের মতো জমাট বাঁধিয়া গেল। তাহার সারাদিনের জল্পনা কল্পনা ব্যর্থ হইবার উপক্রম হইল। কহিল, ছোবে না কেন? বিমল কহিল, আমার আবশ্যক কি? আমি বাইরের লোক, দুদিনের জন্য এসেছি, দুদিন পরেই চলে যাব। গোকুল কহিল, চলে যাবে? যেতেই তো হবে, তাছাড়া এসব টাকা কড়ির ব্যাপার। আমি দিন দুঃখী, হিসাব মিলিয়ে দিতে না পারলে চোর বলে তখন আপনিই হয়তো আমাকে পুলিশের হাতে জেল খাটিয়ে ছাড়বেন। জবাব দিবার জন্য গোকুলের ঠোঁট দুটো একবার কাঁপিয়া উঠিল মাত্র, তারপর হেট হইয়া চাবি এবং কাগজটা তুলিয়া লইয়া বাহির হইয়া গেল। পিতৃর সাথে জাঁকজমক করিবার নাম কিনিবার ইচ্ছা তার মনের ভিতর হইতে মরিচিকার মতো মিলিয়া গেল। অথচ আজ সকাল হইতেই তাহার উৎসাহ এবং চেঁচামেচির বিরাম ছিল না। সহসা সন্ধ্যার পরে এসে আসিয়া যখন তাহার কম্বলে শয্যাশ্রয় করিয়া শুইয়া পড়িল, তাহার স্ত্রী ঘরে ঢুকে অতিশয় বিস্মিত হইল। তোমার কি অসুখ করেছে? গোকুল উদাসভাবে কহিল, না, বেশ আছি। তবে অমন করে শুলে যে? গোকুল জবাব দিল। মনোরমা প্রশ্ন করিল, ঠাকুরপোর সঙ্গে কথাটা কিছু হলো? গোকুল কহিল, না। তখন বড়বধূ অদূরে মেজের উপর বেশ করিয়া আসন গ্রহণ করে ফিসফিস করে, ঠাকুরপো কি বলে বেড়াচ্ছে শুনেছ? গোকুল মন হয়ে কহিল। মনোরমা তখন আরও একটু ঘেঁষিয়া কহিল, বলে বাবার ব্যামোটামো কিছুই জানি নে, হাজারিবাগ না কোথায় কত ফন্দি জানে তোমার ওই ভাইটি। গোকুল নিরীহভাবে প্রশ্ন করিল, ফন্দি কেন, তুমি বিশ্বাস করো না? মনোরমা কহিল, আমি? হ্যাঁ, আমি না, এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে বললেও করিনি। কথাটা গোকুলের অত্যন্ত বিশ্রী লাগিল। তাহার এই অসাধারণ চারটে পাশ করা কুলপ্রদীপ ভাইটির বিরুদ্ধে কেহ কোনো কথাই বলিয়া সে চটিয়া উঠিত। কিন্তু আজ নাকি তাহার বুকজোড়া ব্যথায় সমস্ত দেহ অবসন্ন হইয়া গিয়েছিল, তাই সে চুপ করিয়া রইল। ঘরে প্রদীপ ছিল না বটে, কিন্তু সে আলোয় তেমন উজ্জ্বল ছিল না। মনোরমা তাহার স্বামীর মুখের ভাবটা ঠিক লক্ষ্য করিতে পারিল না। বলিল, খুব সাবধান, খুব সাবধান, এখন অনেক রকম ফন্দি ফিকির হতে পারে, কিছুতে কান দিও না। বাবাকে জিজ্ঞাসা না করে একটি কাজও করা যেত না। কাল সকালে গাড়িতে তিনি এসে পড়বেন। আমি অনেক করে চিঠি লিখে দিয়েছি, যাই বলো, বাবা না এলে আমার কিছুতে ভয় বুঝছে না। গোকুল উঠিয়া বলিল, তোমার বাবা কি আসবেন? আসবেন না? তিনি না এলে এ সময় সামলাবে কে? নিমতলার কুণ্ডুদের আড়তেই বাবার হলেন সর্বে সর্বা, কিন্তু তা বলে এমন বিপদে মেয়ে জামাইকে তিনি তা ফেলে রাখতে পারবেন না। গোকুল চুপ করিয়া শুনিতে লাগিল। মনোরমা অত্যন্ত খুশি এবং অতই উৎসাহিত হইয়া বলিলেন, তোমার দোকানপত্র যা কিছু ফেলে দাও বাবার ঘাড়ে। আর কি কাউকে কিছু দেখতে হবে? শুধু বলবে আমি জানি নে, বাবা জানেন, ব্যাস। তখন ঠাকুরপোই বলো আর যেই বলো, কারু সাধ্য হবে না যে তার কাছে দাঁত ফোটানো, বুঝলে না? বলিয়া মনোরমা একটি অর্থপূর্ণ কটাক্ষ করিল। ম্লান আলোকে গোকুল তাহা দেখিতে পাইল কিনা বলা যায় না, কিন্তু সে হানা কিছুই কথা বলিল না। তাহার পরেও অনেক কথা ভালো করিয়া বলিয়াও মনোরমা যখন তার স্বামীর নিকট হইতে কোনো সাড়াই পাইল না, তখন বাতাসটে যে কোন মুখ বইতেছে তা ঠাকুর করতে না পারিয়া সে রাত্রির মতো ক্ষান্ত হইল। সকালবেলা গোকুল অতিশয় ব্যস্তভাব ভবানীর ঘরে সম্মুখে এসে কহিল, মা, লোহার সিন্ধুকের চাবিটি কি বিনোদ তোমার কাছে রেখে গেছে?
ভবানী সংক্ষেপে কইল, কই নাই তো। চাবিটা গোকুলের নিজের কাছেই ছিল, কিন্তু সে মনে মনে অনেক মতলব করিয়া এই মিথ্যাটা আসিয়া কহিয়াছিল। ভাবিয়াছিল এই বিষয়টা বিনোদের হাতে দেওয়া সম্বন্ধে মা নিশ্চয়ই ব্যস্ত হইয়া উঠিবেন, কিন্তু মায়ের সংক্ষিপ্ত উত্তরের মুখে তার সমস্ত কৌশলই ভাসিয়া গেল। তখন সে ম্লান মুখে আস্তে আস্তে কহিল, কি জানি সেই কোথায় রাখলে না আমি কোথায় ফেললুম। ভবানী কোনো কথাই বলিলেন না। এই ভিড়ের বাড়িতে সিন্ধুকের চাবির উদ্দেশ্য পাওয়া যাইতেছেন এই সংবাদও মা যা যখন কিছুমাত্র উদ্বেগ প্রকাশ করিলেন এবং তাহার একমাত্র নির্লিপ্ততা গোকুলের বুকে যে কি শিল বিধিল তাহাও তিনি চোখ তুলিয়া একবার দেখিবার প্রয়োজনও বোধ করলেন না। তখন যে কি বলিবে, কি করিয়া মাকে সংসার সম্বন্ধে সচেতন করিয়া তুলিবে তাহার কোনো কুল কিনারাই চোখে দেখিতে পাইল না। খানিকক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া থাকিয়া কহিল, শম্ভু আর দরবারি পিসিমাদের যে আনতে গেল, কই তারা তো এখনো এসে পড়ল না। ভবানী মৃদুস্বরে কহিল, কি জানি, বলতে পারি না তো। গোকুল বলিল, ভাগ্যে লোক পাঠাতে তুমি বলেছিলে মা, এখন না আসেন তাদের ইচ্ছে, কিন্তু আমার তো দোষ থেকে খালাস হয়ে গেলুম। তুমি যে কত দূর ভেবে কাজ করো মা, তাই তুমি আশ্চর্য হয়ে ভাবি। তুমি না থাকলে আমাদের। ভবানী চুপ করিয়া রহিলেন। গোকুলের মুখের এমন কথাটা তো তার গম্ভীর বিষণ্ণ মুখে সন্তোষ বা আনন্দের লেশমাত্র দীপ্তি প্রকাশ পাইল না। গোকুল অনেকক্ষণ পর্যন্ত সেইখানে চুপ করিয়া দাঁড়াইয়া থাকিয়া শেষে ধীরে ধীরে চলিয়া গেল। বাহিরে আসিয়াই গোকুল শশব্যস্ত হইয়া উঠিল। ইতিমধ্যে জেলার নতুন ডেপুটি এবং কয়েকজন উকিল মুক্তার নিমন্ত্রণ রক্ষা করিতে আসিয়া উপস্থিত হয়েছিল এবং বিনোদ তাহাদের পাশে বসিয়া মৃদুকণ্ঠে কথাবার্তা কহিতেছে। এই সমস্ত বিশিষ্ট ভদ্রলোকদের কাছে ছোট ভাইয়ের পরিচয়টা কোনো সুযোগ দিয়া ফেলিবার জন্য গোকুল একেবারে ছটফট করিতে লাগলো, অথচ বিনোদের সম্মুখে তাহারই চারটে পাশ করা খবর দিবার উপায় ছিল না। সে তাহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল। সে খানিকক্ষণ এদিক ওদিক করিয়া হাকিমের সম্মুখে আসিয়া একেবারে মাথা ঝাঁকাইয়া সেলাম করিল এবং একান্ত বিনয়ের সহিত কহিল, এটি আমার ছোট ভাই বিনোদ, অনার গ্র্যাজুয়েট। বিনোদ ক্রুদ্ধ কটাক্ষের বড় ভাইয়ের মুখের প্রতি চাহিল, কিন্তু গোকুল ভ্রুক্ষেপও করিল না। গীতাঞ্জলি হইয়া কহিল, আমার 7 পুরুষের ভাগ্য যে আপনি এসেছেন। বিনোদ, হাকিমের সঙ্গে ইংরেজিতে আলাপ করছো না কেন? ওরা হাকিম হুজুর, ওদের কি বাংলায় কথা কওয়া সাজে? 5 জনে শুনলেই বা তোমাকে বলবে কি? আশেপাশের ভদ্রলোকেরা মুখ তুলিয়া চাহিল। ডেপুটিবাবু সংকুচিত কুণ্ঠিত হইয়া পড়িল এবং অত্যন্ত অসহ্য লজ্জায় বিনোদের সমস্ত চোখ মুখ রাঙা হইয়া উঠিল। দাদার স্বভাব সে ভালো মতোই জানে, সুতরাং নিরন্ত করিতে না পাইলে দাদা যে কোথায় গিয়ে দাঁড়াবেন তাহার কোনো হিসাব নিকাশই ছিল না। এ কথা সে খুব ভালো মতোই জানে। সুতরাং নিরন্ত করিতে না পাইলে দাদা যে কোথায় গিয়ে দাঁড়াবেন তার হিসাব নিকাশ ছিল না। এ কথা শোনা মাত্র বলিয়া সে একরকম জোর করিয়া হাত ধরিয়া গোকুলকে এক পাশে টানিয়া লইয়া কহিল, দাদা, আমাকে কি আপনি এক্ষুনি বাড়ি থেকে তাড়াতে চান? এরকম বললে আমি কিন্তু একদণ্ড টিকতে পারবো না। গোকুল ভীত হইয়া কহিল, কেন কেন ভাই? কতদিন বলেছি আপনার এ অত্যাচার আমি সহ্য করতে পারিনি, তবু কি আপনি আমাকে রেহাই দেবেন না? আমার মতন পাশ করা লোক গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে যে। বলিয়া বিনোদ ক্ষোভে অভিমানে মুখখানা বিকৃত করিয়া স্বস্থানে ফিরিয়া আসিল। গোকুল লজ্জায় এতটুকু হইয়া অন্যত্র চলিয়া গেল। বোধ করি বলিতে বলিতে গেল, এরূপ কর্ম শেয়ার করিবে না। অথচ আধ ঘণ্টা পরে বিনোদ এবং বোধ করি উপস্থিত অনেকেরই কানে গেল। গোকুল চিৎকার করে বলতে লাগিল একটা ভিত্তিকে সাবধান করতে, ছোটবাবু অনার গ্র্যাজুয়েট, সোনার মেডেলটা যেন সকলে হাতে করিয়া ঘাটাঘাটি করিয়া নোংরা করিয়া না ফেলে। ডেপুটিবাবু একটুখানি মুচকি হাসিয়া বিনোদের মুখের প্রতি চাহিয়া অন্যদিকে মুখ ফিরাইয়া লইলেন। নিমতলার কুণ্ডুদের আড়ত কানা করিয়া গোকুলের শ্বশুর আসিয়া উপস্থিত হইলেন। পাকা চুল, কাঁচা গোপ, বেটে আটোসাটো গরম, অত্যন্ত পাকা লোক। আড়তের ছোড়ারা আড়ালে বলিত বাস্তু ঘুঘু। শ্রাদ্ধ বাড়িতে এক মুহূর্তেই তিনি কর্মকর্তা হয়ে উঠিলেন এবং ঘণ্টাখানেকের মধ্যে পাড়াশুদ্ধ সকলের সঙ্গে আলাপ করিয়া পড়িলেন। এই কর্মদক্ষ হিসাবে শ্বশুরকে পাইয়া গোকুল উৎফুল্ল হইয়া উঠিল। আত্মীয় বান্ধবেরা সবাই শুনিল মেয়ে জামাইয়ের স্বনির্বন্ধ অনুরোধ এড়াইতে না পারে তিনি ব্যবসা হাতে লইবার জন্য দয়া করিয়া আসিয়াছেন। রাত্রি এক প্রকার হইয়াছে, খাওয়ান দাওয়ান প্রায় শেষ হইয়া আসিয়াছে। চাকর আসিয়া সংবাদ দিল কর্তাবাবু আহ্বান করিয়াছেন। গোকুল সসম্ভ্রমে ঘরে আসিয়া উপস্থিত হল। শ্বশুরমশাই নিমাই রায় বহুমূল্য কার্পেটের আসরে বসিয়া দৌহিত্রীকে সঙ্গে লইয়া জলযোগে বসিয়াছেন। অদূরে কন্যা মনোরমা মাথায় আঁচলটা অমনি একটু টানিয়া দিয়া সৎ শাশুড়ির আসল পরিচয়টা চুপি চুপি পিতৃ সকাশে গোচর করিতেছেন। এমনি সময়ে গোকুল আসিয়া দাঁড়াইল। শ্বশুরমশাই ক্ষীরের বাটিটা এক চুমুকে নিঃশ্বাস করিয়া বাটির কানায় গোপটা মুছিয়া লইয়া চোখ তুলিয়া কহিলেন, বাবাজি, একটা প্রশ্ন করি তোমাকে, বলি, হাতের ঢিলার মুখের কথা একবার ফসকে গেলে কি আর ফেরানো যায়? গোকুল হতবুদ্ধি হয়ে কহিল, আগে না। নিমাই কন্যার প্রতি চাহিয়া একটু স্নিগ্ধ গভীর হাস্য হাসিয়া জামাতাকে কহিলেন, তবে? এই তবের
উত্তর জামাতা কিন্তু আকাশ পাতাল খুঁজিয়াও বাহির করতে পারিল না। চুপ করে রইল। নিমাই ভূমিকাটি ধীরে ধীরে জমাট করিয়া তুলিতে লাগিলেন। কহিলেন, বাবাজি, তোমরা ছেলে মানুষ দুটিতে যে কান্নাকাটি করে আমাকে এই তুফানে হাল ধরতে ডেকে আনলে, তা হাল আমি ধরতে পারি, ধরবো, কিন্তু তোমাদের তো ছটফট করলে চলবে না বাবা। যেখানে বসতে বলবো, যেখানে দাঁড়াতে বলবো, ঠিক তেমনি করে থাকা চাই, তবেই তো এই সমুদ্রে পাড়ি জমাতে পারবো। বিনোদ বাবাজি হাজারিবাগে ছিলেন। এই যে সব এলোমেলো কথা যাকে তাকে বলে বেড়াচ্ছ, এটা কি হচ্ছে? এই যে নিজের পায়ে নিজে কুড়ুল মারা হচ্ছে, সেটা কি বিবেচ্য করতে পারছো না? পিতার বক্তৃতা শুনিয়া কন্যা আহ্লাদে গদগদ হয়ে ফিসফিস করে বলতে লাগলো, হচ্ছি তো বাবা, তাই তো তোমাকে আমরা ডেকে এনেছি। আমরা কি কিছু জানি না? তুমি যা বলবে, যা করবে তাই হবে। আমরা জিজ্ঞেস পর্যন্ত করব না তুমি কি করছো না করছো। পিতা খুশি হয়ে কহিলেন, এই তো আমি চাই মা, মামলা মোকদ্দমা অতি ভয়ানক জিনিস। শোনোনি মা, লোকে গাল দেয় তোর গলে মামলা ঢুকুক। সেই মামলা এখন তোমাদের ঘরে, তোমাদের নাকি বড় পাকা মাথা। তাই সাহস করছি, তোমাদের আমি কিনারায় টেনে তুলে তবে যাব, এতে আমার নিজের যাই হোক। একটি একটি করে তাদের গলা টিপে বার করব। তবে আমার নাম বদ্যিপাড়ার নিমাই রায় বলিয়া তিনি মুখের ভাবটা এমন ধারায় করিলেন যে ওয়াটারলুর লড়াই জিতিয়া ওয়ালিংটনের মুখেও বোধ করি অত বড় গর্ব প্রকাশ পায় নাই। গলা বাড়াইয়া দ্বারের বাহিরে দৃষ্টি নিক্ষেপ করিয়া কহিলেন, মা, মনু এইখানেই আমার হাতে একটু জল দে, মুখটা ধুয়ে ফেলি, আর বাইরে যাব না। আর অমনি একটু বেরিয়ে দেখ মা, কেউ কোথাও কান পেতে টেতে আছে কিনা, বলা যায় না তো, এ হলো ৭০ পুরী। মনোরমা যথানির্দিষ্ট কর্তব্য সমাপন করিয়া স্বস্থানে ফিরিয়া আসিয়া উপবেশন করিল। গোকুল বিহ্বল বিবর্ণ মুখে একবার স্ত্রীর প্রতি একবার শ্বশুরের প্রতি চাইতে লাগলো। এতক্ষণ ধরিয়া পিতাপুত্রিতে যত কথা হইল তাহার একটা বর্ণ বুঝিতে পারিল না। এ কাহাদের কথা? কাহার ঘরে মামলা ঢুকিল? কাহাকে গলা টিপিয়া কে বাহির করিতে চাহিল? কাহার কি সর্বনাশ হইল? প্রভৃতি ইশারা ইঙ্গিতের তাৎপর্য গ্রহণ করিতে না পারিয়া একেবারে আড়ষ্ট হইয়া উঠিল। নিমাই কহিলেন, দাঁড়িয়ে রইলি কেন বাবা, একটু স্থির হয়ে বসু, দুটো কথাবার্তা হয়ে যাক। গোকুল সেখানে বসিয়া পড়িল। তিনি বলিতে লাগিলেন, এই তোমাদের সুসময়, যা করে নিতে পারা যায় বাবা এই বেলা, কিন্তু এই সর্বনেশে মোকদ্দমা যে বাঁধবে সেও চোখের উপর দেখতে পাচ্ছি। তা বাঁধুক, আমি ভয় পাই না তাতে। সে জানে হাটখোলার যদু উকিল আর তারিণী মুক্তার। বদ্যিপাড়ার নিমাই রায়ের নাম শুনলে বড় বড় উকিল ব্যারিস্টার কৌশলীর মুখ শুকিয়ে যায়। তাই এক ফোঁটা ছোঁড়া, না হয় দুপাতা ইংরেজি পড়েছে। গোকুল আর থাকিতে না পারিয়া সবিনয় প্রশ্ন করিল, আপনি কার কথা বলছেন? কাদের মোকদ্দমা? এবার অবাক হইবার পালা। বদ্যিপাড়ার নিমাই রায়ের। প্রশ্ন শুনে এদের গম্ভীর বিস্ময়ে গোকুলের মুখের দিকে তাকাইয়া রহিলেন। মনোরমা ব্যাকুল হয়ে সজরে বলিয়া উঠিল, দেখলে বাবা, যা বলেছি তাই। জিজ্ঞাসা করছেন কার মোকদ্দমা? তোমার দিব্যি করে বলছি বাবা, এর মতো সোজা মানুষ আর ভূভারতে নেই। একে যে ঠাকুরপো ঠকে সর্বস্ব নেবে সে কি বেশি কথা? তুমি এসেছো এই যা ভরসা, নইলে সোম বৎসরের মধ্যে দেখতে দেখতে বাবা তোমার নাতি নাতনিরা কুড়ে ঘরে রাস্তায় দাঁড়িয়েছে। নিমাই নিঃশ্বাস ফেলিয়া বললেন, তাই বটে, তা যাক, আর সে ভয় নেই, আমি এসে পড়েছি। কিন্তু আমাদের আড়তের ওই যে চক্কর্তি ফক্কর্তিদের আমি আগে তাড়াবো। ওরা সব হচ্ছে বরের মাসি কোণের পিসি, বুঝলে না মা? ভেতরে ভেতরে যদি না ওরা তোমার বিনোদের দলে যোগ দেয় তো আমার নামই নিমাই রায় নয়। লোকের ছায়া দেখলে আমি মনের কথা বুঝতে পারি বলিয়াই নিমাই একবার গোকুলের প্রতি একবার কন্যার প্রতি দৃষ্টিপাত করিতে লাগলেন। কন্যা তৎক্ষণাৎ সম্মতি দিয়া কহিল, এক্ষুনি এক্ষুনি। আমি আর জানি না বাবা, সব জানি, জেনে শুনেও বোকা হয়ে বসে আছি। তোমার যাকে খুশি রাখো, যাকে খুশি তারাও, আমরা কথাটি কব না। এতক্ষণে গোকুল সমস্তটা বুঝিতে পারিল। তাহার ছোট ভাই বিনোদ তাহারই বিরুদ্ধে মোকদ্দমা করিতে ষড়যন্ত্র করিতেছে। অথচ ইহারা যখন তাহার সমস্ত অভিসন্ধি বুঝিয়া ফেলেছে, তখন শুধু নির্বোধের মতো ছোট ভাইকে প্রসন্ন করিবার জন্য ক্রমাগত তাহার পিছনে পিছনে ঘুরিয়া বেড়াইতেছে। প্রথমটা তাহার ক্রোধের বহ্নি যেন তাহার ব্রহ্মরন্ধ্র ভেদ করিয়া জ্বলিয়া উঠিল, কিন্তু ওই একটি মুহূর্ত মাত্র, পরক্ষণে সমস্ত নিবিয়া গিয়া নিদারুণ অন্ধকারে তাহার দৃষ্টি, তাহার বুদ্ধি, তাহার চৈতন্যকে পর্যন্ত যেন বিপর্যস্ত করিয়া ফেলিল। তাহার দুই কানের মধ্যে কত লোক যেন ক্রমাগত চিৎকার করিতে লাগল। বিনোদ তাহার নামে আদালতে নালিশ করিয়াছে। নিমাই কহিলেন, টাকার দিকে চাইলে হবে না বাবাজি, সাক্ষীদের হাত করা চাই, তাদের মুখেই মোকদ্দমা, বুঝলে না বাবাজি? গোকুল মাথা ঝাঁকাইয়া কাঠের মতো বসে রইল। বুঝল কি না তাহার জবাব দিল না। বোধ করি কথাটা তার কানেও যায় না, কিন্তু তাহার কন্যার কানে গিয়েছিল। সে ঢালা হুকুমও দিল। অবশ্য কন্যা এবং জামাতা একই পদার্থ এবং অন্য বিষয়ে তার কথাতেই কাজ চলিতে পারে বটে, কিন্তু এই সাক্ষীর বাবদে গোপনে টাকা খরচ করিবার
অবারিত হুকুমটা জামাতা বাবাজির মুখ হইতে ঠিক না পাইয়া রায় মহাশয়ের উৎসাহের প্রাক্ষুর্যটা যেন টিমা পড়িয়া গেল। বলিলেন, আচ্ছা, সেসব পরামর্শ কাল পরশু একদিনে ধীরে সুস্থে হবে তখন। আজ যাও বাবাজি, হাত মুখ ধুয়ে কিছু জল টল খাও সারাদিন। কথাটা শেষ হইবার পূর্বেই গোকুল হঠাৎ নিঃশব্দে বাহির হইয়া গেল। রায়মহাশয় মেয়ের দিকে চাহিয়া গেলে, বাবাজি তো কথাই কইলে না, টাকা ছাড়া কি মামলা মোকদ্দমা করা যায়? বিপক্ষের সাক্ষী ভাঙিয়ে নেওয়া কি শুধু হাতে হয় রে বাপু? ভয় করলে চলবে কেন? নিমাই পাকা লোক, মানুষের ছায়া দেখিলেও তার মনের ভাব টের পান, কিন্তু গোকুলের এই নিরুদ্যম স্তব্ধতা শুধু যে টাকা খরচের ভয়ে তাহা বুঝিয়া লইতে তাহার বিন্দুমাত্র সময় লাগে নাই। কিন্তু তাই বলিয়া মেয়ের এই ঘোর বিপদের দিনেও তো তিনি আর অভিমান করিয়া দূরে থাকিতে পারেন নাই। বিনা হিসাবের অর্থব্যয় করিবার গুরুভার তার মতো আপনার লোক ছাড়া কি আর মাথায় লইতে আসিবে? কাজেই নিজের যতই ক্ষতি হোক না কেন, এখন কি কুণ্ডুদের আড়তের কাজটা গেলেও তার পশ্চাৎপদ হইবার জন্যে। লোকে শুনলে যে গায়ে থুতু দেবে। গোকুল চলিয়া গেল। এমনি করিয়া অনেক প্রকারের কথায় অনেক রাত্রি পর্যন্ত তার বিপদগ্রস্ত কন্যাকে সান্ত্বনা দিতে লাগিলেন। সামান্য কারণেই গোকুলের চোখ রাঙা হইয়া উঠিত। তাহাতে সারা রাত্রি জাগিয়া সকালবেলায় যখন সে তার ঘরে আসিয়া দাঁড়ালো, তখন এক প্রান্তে রুক্ষ মূর্তি দেখিয়া ভবানী ভীত হইয়া গেলেন। গোকুল ঘরে পা দিয়া কহিল, ও সৎ মা যে কেমন জানা গেল! একে তো এই কথাই সে আজকাল পুনঃ পুনঃ কহিতেছে, তাহাতেও অন্যান্য নানা প্রকারে উত্তপ্ত হইয়া ভবানীর নিজের স্বাভাবিক মাধুর্য নষ্ট হইয়া আসিতেছিল। কিন্তু বাহিরের লোক, আত্মীয় কুটুম্বেরা তখনও নাকি বাটিতে ছিল, তাই তিনি কোনো মতো আপনাকে সংযত করিয়া সংক্ষেপে করিলেন, কি হয়েছে? গোকুল লাফাইয়া উঠিল, কহিল, হবে কি? কি করতে পারো তোমরা? বেন্দা নালিশ করে কিছু করতে পারবে না, তা বলে দিয়ে যাচ্ছি। এদিকে ইসের মূল আছে, নিমাই রায়, বদ্যিপাড়ার নিমাই রায়। সোজা লোক নয়, তা জেনে রেখো। ভবানী ক্রোধ ভুলিয়া অত্যন্ত আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলে, বিনোদ নালিশ করবে এ কথা তোমাকে কে বললে? গোকুল কহিল, সবাই বললে। কে না জানে যে বিনোদ আমার নামে নালিশ করবে? ভবানী কহিল, কই, আমি তো জানি না। আচ্ছা, জানো কি না সে আমরা দেখে নিচ্ছি বলিয়া গোকুল সক্রোধে ঘর ছাড়িয়া চলিয়া যাইতেছিল। কিন্তু ফিরিয়া দাঁড়াইতে সহসা তার শ্বশুরের কথাটাই মুখে দিয়ে বাহির হইল, তোমাদের মতো শত্রুদের আমি তো আর বাড়িতে রাখতে পারি না। কিন্তু কথাটার সঙ্গে সঙ্গে তাহার রুদ্রমূর্তি ভয়ে বিবর্ণ এবং ক্ষুদ্র হইয়া গেল, এবং ব্যাধের আকৃষ্ট ধনুর সম্মুখ হইতে ভয়ার্ত মৃগ যেমন করিয়া দিগবিদিক জ্ঞানশূন্য হইয়া ছুটিয়ে পলায়, গোকুলও ঠিক তেমনিভাবে মায়ের সম্মুখ হইতে সবেগে পলায়ন করিল। সে যে কি কথা বলিয়া ফেলিয়াছে! সেদিন সমস্ত দিবারাত্রির মধ্যেও তার আর সারা শব্দ পাওয়া গেল না। কুটুম্ব ভোজনের সময়ও সে উপস্থিত রহিল না। ভবানী প্রশ্ন করিয়া জানিলেন, বড়বাবু জরুরি তাগাদায় বাহির হইয়া গিয়েছেন, কখন আসিবেন কাহাকেও বলিয়া যায় নাই। নিমাই রায় কর্মকর্তা সাজিয়া আদর আপ্যায়ন কাহাকেও কম করিলেন না। বাহিরে নিমন্ত্রিত যে কয়জন আসিয়াছিলেন, বিনোদ তাহাদের সঙ্গে বসিয়া নিঃশব্দে ভোজন করিয়া উঠিয়া গেল। ঝড়ের পূর্বে নিরানন্দ প্রকৃতি যেরূপ স্তব্ধ হইয়া বিরাজ করে, অনেক লোকজন সত্ত্বেও সমস্ত বাড়িটা সেইরূপ অশুভ ভাব ধরিয়া রহিল। বিশেষ কোনো হেতু না জানিয়াও চাকরদাসীরা কেমন যেন কুণ্ঠিত ত্রস্ত হইয়া ঘুরিয়া বেড়াইতে লাগিল। এমনি করে আরও 2 দিন কাটিল। যাহারা শ্রাদ্ধ উপলক্ষে আসিয়াছিলেন তাহারা একে একে বিদায় লইলেন। পিসিমা তাহার ছেলে মেয়ে লইয়া বর্ধমানে চলিয়া গেলেন। বিনোদ তাহার বাহিরে বসিবার ঘরে বসিয়াই সকাল হইতে সন্ধ্যা কাটাইয়া দেয়, কাহারও সহিত বাক্যালাপ করে না। ভিতরে ভবানী একেবারে নির্বাক হইয়া গিয়াছেন। গোকুল পলাইয়া পলাইয়া বেড়ায়, ভিতরে বাহিরে কোথাও তাহার সাড়া পাওয়া যায় না। এমনভাবেও 3-4 দিন অতিবাহিত হইল। মনোরমা এবং তাহার পুত্রকন্যা ছাড়া এ বাড়িতে আর যেন কোনো মানুষ নাই। নিমাই রায় তাহার কলকাতার সম্পর্ক চুকাইয়া দিবার জন্য গিয়াছিলেন। সেদিন সকালবেলা বোধ করিবা কুণ্ডুদের অকুল পাথারে ভাসাইয়া দিয়াই মেয়ে জামাইকে কুলে তুলিবার জন্য ফিরিয়া আসিলেন। আজ সঙ্গে তাহার কনিষ্ঠ পুত্রটি আসিয়াছিল। আগমনের হেতুটা যদিও তখনও পরিষ্কার হয় নাই, কিন্তু সে যে তার ভগিনী ও ভগিনীপতিকে শুধু দেখিবার জন্যই ব্যাকুল হইয়া আসে নাই সেটুকু বুঝা গিয়াছিল। এ কয়দিন অপ্রতিজ্ঞ শ্বশুরের সবল উৎসাহের অভাবে গোকুল যেরূপ ম্রিয়মান হইয়াছিল, আজ তাহারও সে ভাব ছিল না। মনোরমাও তো কথাই নাই। সকাল হইতে সমস্ত বাড়িটা যেন চষিয়া বেড়াইতে লাগিল। খাওয়া দাওয়ার পর মনোরমার ঘরের মধ্যেই ইহাদের বৈঠক করিল, এবং অল্পকালের বাদানুবাদেই সমস্ত স্থির হইয়া গেল। আর চক্রবর্তীর তলব হইয়াছিল। তাহাদের বিদায় দিবার পূর্বে সমস্ত কাগজপত্র নিমাই তন্ন তন্ন করিয়া বুঝিয়া লইতে লাগিলেন।
একজন পীড়িত এবং উদ্ভ্রান্ত চিত্তে সে বেচারা না পারে সব কথার জবাব দিতে, না পারে ঠিকমতো হিসাব বুঝাইতে। ক্রমাগত সে ধমক খাইতেছিল এবং বাপ বেটার কড়া জেরার চোটে সে যে একজন পাকা চোর ইহাই নিজেকে প্রতিপন্ন করিতেছিল। নিমাই কহিলেন, আমি ছিলাম না, তাই অনেক টাকাই তুমি আমার খেয়েছ, কিন্তু আর না, যাও, তোমাকে জবাব দিলুম। চক্রবর্তীর দুই চোখ দিয়া জল গড়াইয়া পড়িল। কহিল, বাবু, আমি আজকের চাকর নই, কর্তামশাই আমাকে জানতেন। গোকুল ঘাড় হেট করিয়া রহিল। রায়মশায়ের কনিষ্ঠ পুত্র মুখে চাইয়া কহিল, তোমার কর্তামশায়ের মতো কি বাবাকে গরু পেয়েছ? হ্যাঁ, আর মায়া বাড়াতে হবে না, সরে পড়ো। এই নাবালক শ্যালকের একান্ত অভদ্র তিরস্কারে ব্যথিত হইয়া চক্রবর্তী চোখ মুছিয়া ফেলিল এবং ক্ষণকাল মৌন থাকিয়া গোকুলকে উদ্দেশ্য করে কহিল, বাবু, আমার 4 মাসের মাইনে। গোকুল তাড়াতাড়ি বলিয়া উঠিল, সে তো আছেই চক্রবর্তী মশাই, আরও যদি। কথাটা শেষ হইল না। নিমাই ডান হাত প্রসারিত করিয়া গোকুলকে থামাইয়া দিয়া গলদ গম্ভীর স্বরে বলিলেন, তুমি থামো না বাবাজি। চক্রবর্তীকে কহিলেন, বাবু উনি নন, বাবু আমি যা করব তাই হবে, মাইনে তুমি পাবে না, তোমাকে যে জেলে দিচ্ছি নে, এই তোমার বাপের ভাগ্যি মনে মানো। চক্রবর্তী দ্বিরুক্তি না করিয়া উঠিয়া গেল। মনোরমা এতক্ষণ না কথা কহিতে পাইয়া ফুলিতেছিল। সে যাইবা মাত্র মুখখানা গম্ভীর করিয়া স্বামীকে লক্ষ্য করিয়া কণ্ঠস্বরে আবদার মাখাইয়া দিয়া ফিসফিস করে কহিল, ফের যদি তুমি বাবার কথায় কথা কবে, আমি হয় গলায় দড়ি দিয়ে মরবো, না হয় সব্বাইকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। গোকুল জবাব দিল না, নতমুখে নিঃশব্দে বসিয়া রহিল। পিতা ও ভাতার সম্মুখে স্বামীর একান্ত বাধ্যতার সুখে গর্বে গলিয়া মনোরমা আধো আধো স্বরে কহিল, আচ্ছা বাবা, আমাদের নন্দলালকে কেন দোকানের একটা কাজে লাগিয়ে দাও না? নিমাই বলিলেন, তাই তো ছোড়াটাকে সঙ্গে আনলুম মা। আমি তো আর বেশি দিন এখানে থাকতে পারবো না, আমাদের নিজেদের চালানি কাজটা তাহলে বন্ধ হয়ে যাবে। আমার কি আসবার জো ছিল মা? বাবুর সঙ্গে ঝগড়া করে চলে এসেছি। তিনি প্রায় কাঁদো কাঁদো হয়ে বললেন, রায়মশাই, তুমি না ফিরে আসবার পর্যন্ত আমার আহার নিদ্রা বন্ধ হয়ে থাকবে, দিবারাত্রি তোমার পথ চেয়েই বসে থাকবো আমি। তাই মনে করছি মা, আমার নন্দলালকেই দেখিয়ে শুনিয়ে শিখিয়ে পড়িয়ে যাব। আর যাই হোক, ও আমারই তো ছেলে, তাই করে যাও বাবা, আমি সেই জন্যই তো। হঠাৎ মনোরমা মাথায় আঁচল দিয়ে সবাইকে টানিয়া চুপ করিয়া কহিল। ঘরের সম্মুখে চক্রবর্তী ফিরিয়া আসিয়া দাঁড়াইয়াছিল। কহিল, বাবু, মা এসেছেন। অকস্মাৎ মা আসিয়াছেন শুনিয়া গোকুল ব্যস্ত হইয়া উঠিল। আজ 7-8 দিন তার সঙ্গে দেখা সাক্ষাৎ পর্যন্ত নয়। কপাটের আড়ালে দাঁড়াইয়া ভবানী সহজ কণ্ঠে ডাকিলেন, গোকুল। গোকুল তৎক্ষণাৎ সসম্ভ্রমে উঠিয়া দাঁড়িয়ে জবাব দিল, কেন মা? ভবানী অন্তরালে থাকিয়াই তেমনি পরিষ্কার কণ্ঠে বলিলেন, এসব পাগলামি করতে তোমাকে কে বললে? চক্রবর্তী মশাই অনেক দিনের লোক, তিনি যতদিন বাঁচবেন আমি ততদিন তাকে বহাল রাখলুম। সিন্দুকের চাবি খাতাপত্র নিয়ে তাকে দোকানে যেতে দাও। ঘরের মধ্যে বজ্রাঘাত হইলেও বোধ করিল এতে আশ্চর্য হইত না। ভবানী এক মুহূর্ত চুপ করে থাকে, পুনশ্চ কহিলেন, আর একটা কথা, বেহাই মশাই দয়া করে এসেছেন, কুটুমের আদরে 2 দিন থাকুন, দেখুন শুনুন, কিন্তু দোকানে আমার চুরি হচ্ছে কি না হচ্ছে সে চিন্তা করবার দরকার আবশ্যক নাই। চক্রবর্তী মশাই, আপনি দেরি করবেন না, যান। আমার ইচ্ছে নয় বাইরের লোক দোকানে ঢুকে খাতাপত্র নাড়াচাড়া করুন। গোকুল, চাবি দে, উনি যান, বলিয়া কাহারও উত্তরের জন্য তিলার্ধ অপেক্ষা না করিয়া চলিয়া গেলেন। ঘরের ভিতর হইতে তার পদশব্দ শুনিতে পাওয়া গেল। স্তম্ভিত ভাবটা কাটিয়া গেল। নিমাই রায় কাষ্ঠহাসে হাসিয়া বলিলেন, একেই বলে পরের ধনে পোদ্দারি। হুকুম দেবার ঘটাটা একবার দেখলে বাবাজি? বাবাজি কিন্তু জবাব দিল না। জবাব দিল তাহার নিজের পুত্র রত্নটি। সে কহিল, এ তো জানা কথাই বাবা, তুমি থাকলে তো চুরি চলবে না, বলিহারে হুকুমকে। পিতা সাই দিয়া ঘাড় নাড়িয়া কহিলেন, তাই বটে। এবং চক্রবর্তীর প্রতি দৃষ্টি পড়ায় জ্বলিয়া উঠিয়া মুখভঙ্গি করে বললেন, আর দাঁড়িয়ে রইলে কেন হে স্যাঙাত, বিদায় হও না। আবার ডেকে আনা হয়েছে, নেমো খারাপ, জেলে দিলুম না তাই। দূর হও সুমুখ থেকে, বামুন বলে মনে করেছিলুম, যাক মরুগ্গে, যা করেছে তা করেছে, না হয় 2-5 টাকা দিয়ে দেব, কিন্তু আবার তোমাকে স্ত্রী ঘরে পোয়ার কর্তব্য ছিল আমায়। কিন্তু মনোরমা স্বামীর ভাব দেখিয়া কথাটি কহিতে সাহস করিল না। গোকুল সেই যে মাথা হেট করিয়া দাঁড়াইয়া রহিল, ঠিক তেমনি করিয়া একভাবে কাচের পুতুলের মতো দাঁড়াইয়া রহিল। চক্রবর্তী কাহারও কোনো কথার জবাব না দিয়া প্রভুকে উদ্দেশ্য করিয়া নম্র স্বরে কহিল, তাহলে খাতাপত্রগুলো আমি নিয়ে চললুম, সিন্ধুকের চাবিটা দিন। গোকুল বিনা বাক্যবায়ে কোমর হইতে চাবির তোড়াটা চক্রবর্তীর পায়ের কাছে ছুড়িয়া ফেলিয়া দিল। চক্রবর্তী চাবিটাকে গুজিয়া খাতা বগলে পুরিয়া হাসি চাপিয়া হেলিয়া দুলিয়া প্রস্থান করিল। তাহার এই প্রস্থানের অর্থ যথেষ্ট প্রাঞ্জল। সুতরাং কাহাকেও কোনো প্রশ্ন না করিয়া বদ্যিপাড়ার নিমাই রায়ের কালো মুখের উপর কে যেন সংসারের সমস্ত কালি ঢালিয়া দিয়া গেল। অতঃপর এই মন্ত্রণা গৃহের মধ্যে যে দৃশ্যটি ঘটিল তাহা সত্যই অনির্বচনীয়।
পিতা ও ভ্রাতার এই অচিন্তনীয় বিকট লাঞ্ছনায় মনোরমা জ্ঞানশূন্য হইয়া স্বামীর প্রতি উৎকট তিরস্কার, গঞ্জনা, সর্বপ্রকার বিভীষিকা প্রদর্শন, অনুনয় বিনয় এবং পরিশেষে মর্মান্তিক বিলাপ করিয়াও যখন তার মুখ হইতে পিতার সপক্ষে একটি কথাও বাহির হইতে পারিল না, তখন সে মুখ বুঝিয়া মৃতপ্রায় হইয়া পড়িল। গোকুল লজ্জায় ক্ষোভে কাঁদো কাঁদো হইয়া বলিল, মা যে শত্রুতা করে এমন হুকুম দেবেন সে আমি কি করে জানব? নিমাই একটা সুদীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বললেন, যাক, বাঁচা গেল, একটা মস্ত ঝঞ্ঝাটের হাত এড়ালো। ওদিকে শিবতুল্য মনিব আমার কাদা কাটা করছেন, আর সে কি কোথাও থাকবার জো আছে আমার? তাছাড়া দরকার কি আমার ঘরের খেয়ে মনের মোষ তাড়িয়ে? কিন্তু মা মনু, ছেলেপিলের হাত ধরে যদি পথে দাঁড়াও, সে তো দাঁড়াতেই হবে, চোখের উপর দেখতে পাচ্ছি, তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। বাবা একবার ফিরেও তাকালে না। সে বাবা আমি নই, তা বলে দিচ্ছি। তা মেয়েই হও আর জামাতাই হও বলিয়া তিনি জামাতার প্রতি একটা তীব্র বক্র কটাক্ষ করিলেন, কিন্তু সে কটাক্ষ ছেলে ছাড়া আর কাহারও কাজে লাগিল না। তিনি তখন আবার প্রদীপ্ত কণ্ঠে বলিতে লাগিলেন, এখনও বেঁকে বসেনি বটে, কিন্তু বেঁকলেই নিমায়েরাই কারু নয়, ব্রহ্মা বিষ্ণুরও অসাধ্য। তা তোমরা দুজনে একবার গোপনে ভেবে দেখো। বাবা নন্দলাল, 2:30 বেজেছে, 3:30 গাড়িতে আমি যাব। জিনিসপত্র গুছিয়ে নাও, জানো তো তোমার বাপের কথার নড়চড় পৃথিবী উল্টে গেলেও হবার জোনে বলিয়া তিনি সদর্পে ছেলের হাত ধরিয়া মেয়ে জামাইকে ভাবিবার 1 ঘণ্টা মাত্র সময় দিয়া বাহিরে চলিয়া গেলেন। কিন্তু কোনো কাজই হলো না। 1 ঘণ্টা অতি অল্প সময়। 3 দিন পর্যন্ত উপস্থিত থাকিয়া অবিশ্রাম মান অভিমান, রাগারেগি এবং কটূক্তি করিয়াও গোকুলের মুখ হইতে দ্বিতীয় কথা বাহির করা গেল না। শ্বশুরের এই অত্যন্ত অপমানে তাহার নিজেরই লজ্জা এবং ক্ষোভের সীমা পরিসীমা রহিল না। কিন্তু মায়ের সুস্পষ্ট আদেশের বিরুদ্ধে সে যে কি করিবে তাহা করে দিকে চাহিয়া দেখিতে না পাইয়াই সর্বপ্রকার লাঞ্ছনা ও গঞ্জনা নীরবে সহ্য করিতে লাগিল। নিমাই যখন দেখিল তাহার সমস্ত আশা আকাঙ্ক্ষা, জল্পনা কল্পনা নিষ্ফল হইয়া গেল, তখন সে ভীষণ হইয়া উঠিল এবং স্পষ্ট শাসায়া দিতে বাধ্য হইল যে তাহাকে চাকরি ছাড়াইয়া আনার দরুন ক্ষতিপূরণ করিতে হইবে। তিনি বাণিজ্যমশাইকে ইতিমধ্যে হাত করিয়াছেন। তিনি আসিয়া গোকুলকে নির্বোধ বলিয়া, অন্ধ বলিয়া তিরস্কার করিতে লাগিলেন এবং একটা অতি ভয়ানক ইঙ্গিত করিয়া যাইতে লাগিলেন। নিমাই রায়কে অপমান করিতে সে বিনোদকেও গিয়েও সাহায্য করিতে লাগিল। গোকুল কাতর স্বরে কহিল, কি করব মাস্টারমশাই, মা যে আমাকে বাড়িতে রাখতে চান না। তাহাকে চক্রবর্তী মশাইকে হুকুম দিয়েছেন দোকানের পর্যন্ত যেন তিনি না ঢোকেন। মাস্টারমশাই প্রশ্ন করিলেন, কারবার বিষয় আসত তোমার না তোমার মায়ের? গোকুল, তাছাড়া তোমার বিমাতা এখন তোমার শত্রুপক্ষে, সে সংবাদ রেখেছ তো? গোকুল ঘাড় নাড়িয়া সাই দিয়া বাণিজ্যমশাই খুশি হয়ে বলিলেন, তবে পাগলামি করো না ভায়া। রায়মশাইকে বিষয়াসর ব্যবসা বাণিজ্য সব বুঝিয়ে চুপটি করে বসে বসে শুধু মজা দেখো। আমার কথা ছেড়ে দাও, নইলে অমন পাকা লোক একটি এতল্লাসে খুঁজলেও পাবে না। গোকুল কহিল, সে তো জানি মাস্টারমশাই, কিন্তু মায়ের অমতে কোনো কাজ করতে বাবা নির্দেশ করে গেছে। বাণিজ্যমশাই বিদ্রুপ করিয়া হাসিয়া বলিলেন, নিষেধ? মা যে তোমার শত্রু হয়ে দাঁড়াবে সে কি তোমার বাবা জেনে গিয়েছিলেন? নিষেধ করলেই তো হলো না। নিষেধ শুনতে গেলে কি বিষয়টি খোয়াবে? তা বলো। গোকুলের তরফে সকল প্রশ্নের জবাব ছিল না, তাই সে ঘাড় গুজিয়া নিঃশব্দে বসিয়া রহিল। রায়মশাই নেপথ্যে থাকিয়া সমস্তই শুনিতেছিলেন। এবার সদরে এসে উপস্থিত হলেন এবং দুজন মহারথীর স্বভাবত জেরার মুখে গোকুল অকুলে ভাসিয়া গেল। তাহাকে অধবদন এবং নিরুত্তর দেখিয়া উভয়েই প্রীত হইলেন এবং তাহার এই সুবুদ্ধির জন্য তাহাকে বারংবার প্রশংসা করিলেন। বাণিজ্যমশাই বাটি ফিরিতে উদ্যত হইলেন। সফল মনোরথ রায়মশাই আজ তাহার পদধূলি গ্রহণ করিয়া প্রণাম করিলেন এবং তিনি সস্নেহে গোকুলের পিঠ চাপড়াইয়া কহিলেন, আমি আশীর্বাদ করছি গোকুল, তুমি যেমন তোমার যথাসর্বস্ব আমাদের হাতে সঁপে দিলে, তোমার তেমনি গায়ে আচরটি পর্যন্ত আমরা লাগতে দেব না। কি বলো রায়মশাই? রায়মশাই আনন্দে বিনয়ে গদগদ হইয়া কহিলেন, আপনার আশীর্বাদে যে দেশের 5 জন দেখতেই পাবে, কিন্তু শত্রুদের আর আমি এ বাড়িতে একটি দিনও থাকতে দেব না, তা আপনাকে জানিয়ে দিচ্ছি বাণিজ্যমশাই। তাছাড়া তারা তো আর আমার বাবাজির মাই নন, আর ভাইই হন, সে যাই হন। আর সেই বেটা চক্রবর্তীর আমি তাড়িয়ে তবে জল গ্রহণ করব। কে আছিস রে ওখানে? বেটা বামুনকে ডেকে আন দোকান থেকে বলিয়া রায়মশাই এদের মধ্যেই 16 আনা ছাপাইয়া 17 আনার মতো একটা হুঙ্কার ছাড়িলেন। গোকুল সংকুচিত অত্যন্ত লজ্জিত হয়ে বিদেশক, না না, এখন তাকে ডাকবার আবশ্যক নেই। বাণিজ্যমশাই 2 হাতে দুদিকে প্রসারিত করে বললেন, না না গোকুল, এসব চক্ষু লজ্জার কাজ নয়, তাকে আমরা রাখতে পারবো না, কোনো মতেই না। তার বড় আস্পর্ধা, আমরা তাকে চাই নে, তা বলে দিচ্ছি।
প্রত্যুত্তরে গোকুল তেমনি বিনীত কণ্ঠে বললেন, কিন্তু মা তাকে চান। তিনি যাকে বহাল রেখেছেন তাকে ছাড়িয়ে দেবার সাধ্য কারণ নেই। বাবা আমাকে সে ক্ষমতা দিয়ে যাননি বলিয়া গোকুল পুনরায় মুখ হেঁটে করিল। তাহার এই একান্ত অপ্রত্যাশিত উত্তর, এই শান্ত অথচ দৃঢ় কণ্ঠস্বর শুনিয়া উভয়েই বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেলেন। কিছুক্ষণ স্থির থাকে বাড়ুজ্যমশাই কহিলেন, তাহলে সে থাকবে বলো? গোকুল বলল, আগে হ্যাঁ, চক্রবর্তীমশাইয়ের উপর আমার আর কোনো হাত নেই। বাড়ুজ্যমশাই ভয়ে কহিলেন, তাহলে রায়মশাইয়ের কীরকম হবে? গোকুল কহিল, উনি বাড়ি যান, মা কোনো মতেই ওকে এখানে রাখতে চান না। আর চাকরি ছাড়াই ক্ষতি যা হয়েছে সে আমি মাকে জিজ্ঞাসা করে পাঠিয়ে দেব বলিয়া কাহারও উত্তরের জন্য অপেক্ষা মাত্র না করিয়া প্রস্থান করিল। সবাই মনে করিয়াছিল এত বড় অপমানের পর রায়মশাই তিলার্ধ অবস্থান করিবেন না, কিন্তু 8-10 দিন কাটিয়ে গেল। এই মনে করায় বিশেষ কোনো মূল্য দেখা গেল না। বোধ করি বা কন্যা জামাতার প্রতি অসাধারণ মমতাবশতই তিনি ছোট কথা কানে তুলিলেন না এবং সরজমিনে উপস্থিত থাকিয়া অহর্নিশ তাহাদের হিত চেষ্টা করিতে লাগিলেন। কিন্তু এই হিতাকাঙ্ক্ষার প্রবল দাপটে একদিকে গোকুল নিজে যেমন পীড়িত ও সংক্ষুব্ধ হইতে উঠিতে লাগিল, ওদিকে বাটির ভিতর ভবানীও তেমনি প্রতি মুহূর্তে অতিষ্ঠ হইয়া উঠিতে লাগিলেন। বধূও তাহার পিতার পরিত্যক্ত শব্দভেদী বাণ খাইতে শুইতে বসিতে তাহার 2 কানের মধ্যে দিয়া অবিশ্রাম বুকে বিঁধিতে লাগিল। সেদিন তিনি আর সহ্য করিতে না পারিয়া বধূমাতাকে ডাকিয়া বলিলেন, বৌমা, গোকুল কি চায় না যে আমি বাড়িতে থাকি? বৌমা জবাব ইচ্ছা করিয়াই দিল না, মাথা হেঁট করিয়া নখের কোণ খুঁটিতে লাগিল। ভবানী কিছুক্ষণ স্থির থাকিয়া কহিলেন, বেশ, তাই যদি তার ইচ্ছা হয় সে নিজে এসে স্পষ্ট করে বলে না কেন? এমন করে তোমার ভাইকে দিয়ে, তোমার বাপকে দিয়ে আমাকে দিবারাত্র অপমান করাচ্ছে কেন? অথচ গোকুল যে ইহার বাষ্পও না জানিতে পারে, এমনকি তাহা সম্পূর্ণ গোপন করিয়াও সেই ক্ষুদ্রাশয়েরা তাহাদের বিষদন্ত বাহির করিয়া দংশন করিতে পারে, একথা ভবানীর একবারও মনে হইল না। কিন্তু বধূ তো আর সে বধূ নয়। সে তৎক্ষণাৎ প্রত্যুত্তর করিল, অপমান কে কাকে করেছে সে কথা দেশশুদ্ধ লোকে জানে। আমার নিজের জিনিস যদি আমি চোরের হাত থেকে বাঁচাবার জন্য আমার বাপ ভাইকে তুলে দিতে যাই, তাতে তোমার বুকে শুল বেঁধে কেন মা? আর একজনের জন্য আর একজনের তো সর্বনাশ করাটাই কি ভালো? ভবানী আত্মসংবরণ করে ধীরভাবে কহিলেন, আমি কার সর্বনাশ করেছি মা? বধূ কহিল, যাদের করেছ তারাই গাল দিচ্ছে, এতে তিনিই বা কি করবেন আর আমিই বা কি করব? ইট মারলেই পাটকেলটি খেতে হবে, তাতে রাগ করলে তো চলে না মা বলিয়া বধূ চলিয়া গেল। ভবানী স্তম্ভিত হইয়া কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া ধীরে ধীরে নিজের ঘরে গিয়া শুইয়া পড়িলেন। স্বামীর জীবদ্দশায় তাহার সেই গোকুল এবং এই গোকুলের স্ত্রীর কথা মনে করিয়া অনেক দিন পর আজ আবার তার চোখ দিয়া জল পড়িতে লাগিল। আজ আর কোনো মতেই মন হইতেই অনুশোচনা দূর করিতে পারিলেন না যে নির্বোধ তিনি শুধু নিজের পায়ে কুঠারাঘাত করেন নাই, ছেলের পায়েও করিয়াছেন। অমন করিয়া যাচিয়া সমস্ত ঐশ্বর্য গোকুলকে লিখাইয়া না দিলে তো আজ এই দুর্দশা ঘটিত না। বিনোদ যত মন্দই হোক, কিছুতেই সে জননীকে এমন করে অপমান ও নির্যাতন করিতে পারিত না। কিন্তু বিনোদ যে গোপনে উপার্জনের চেষ্টা করিতেছিল তাহা কেউই জানিত না। সে আদালতে একটা চাকরি জোগাড় করিয়া লইয়া এবং শহরের এক প্রান্তে একটা ছোট বাড়ি ভাড়া করিয়া সন্ধ্যার পর আসিয়া সংবাদ দিল যে কাল সকালেই সে তাহার নূতন বাসায় যাইবে। ভবানী আগ্রহে উঠিয়া বসিয়া বলিলেন, বিনোদ, আমাকেও নিয়ে চল বাবা, এ অপমান আমি আর সইতে পারিনি। তুই যেমন করে রাখবি আমি তেমনি করে থাকবো, কিন্তু এ বাড়ি থেকে আমাকে মুক্ত করে দে বলিয়া তিনি কাঁদিতে লাগিলেন। তারপর একটি একটি করে সমস্ত ইতিহাস শুনিয়া লইয়া বিনোদ বাহিরে যাইতেছিল। পথে গোকুলের সঙ্গে দেখা হইল। সে দোকানের কাজকর্ম সারিয়া ঘরে আসিতেছিল। অন্যদিন এ অবস্থায় বিনোদ দূর হইতে পাশ কাটাইয়া সরিয়া যাইত, আর দাঁড়াইয়া বিনোদ কাছে আসিয়া কহিল, কাল সকালেই মাকে নিয়ে আমি নূতন বাসায় যাব। গোকুল অবাক হইয়া কহিল, নূতন বাসায়? আমাকে না জিজ্ঞেস করেই বাসা করা হয়েছে নাকি? বিনোদ কহিল, হ্যাঁ। এমএ পড়া তাহলে ছাড়লে বলো? বিনোদ কহিল, হ্যাঁ। সংবাদটা গোকুলকে যে কিরূপ মর্মান্তিক আঘাত করিল, সন্ধ্যার অন্ধকারে বিনোদ তাহা দেখিতে পাইল না। ছোট ভাইয়ের এমএ পাশের স্বপ্ন সে শিশুকাল হইতেই দেখিয়া আসিয়াছে। পরিচিতের মধ্যে যেখানে যে কেহ কোনো একটা পাশ করিয়াছে, খবর পাইলে গোকুল উপযাজক হইয়া সেখানে গিয়া হাজির হইতে এবং আনন্দ প্রকাশ করিয়া শেষে এমএ পরীক্ষাটা শেষ হওয়ার জন্য নিজের অত্যন্ত দুশ্চিন্তা প্রকাশ করিত। ব্যাপারটা যাহারা জানিত তাহারা মুখ টিপিয়া হাসিত, যাহারা জানিত না তারা উদ্বেগের হেতু জিজ্ঞাসা করিতে তোমার ছোট ভাই বিনোদের অনার গ্র্যাজুয়েট কথাটা উঠিয়া পড়িত। তখন কথায় কথায় অন্যমনস্ক হয়ে বিনোদের সোনার মেডেলটা বাহির হইয়া যাইত। কিন্তু কি করিয়া যে মকমলের বাক্যশুদ্ধ জিনিসটা গোকুলের পকেটে আসিয়া পড়িয়াছে তাহার কোনো হেতুই সে স্মরণ করিতে পারিত না। তাহার একান্ত অভিলাষ ছিল স্যাকরা ডাকাইয়া দুর্লভ বস্তুটি সে নিজে ঘড়ির চেনের সঙ্গে জুড়িয়া লয় এবং এতদিনে তাহা সমাধা হইয়াও যাইত, যদি না বিনোদ ভয় দেখাইত। এইরূপ পাগলামি করিলে সে সমস্ত টান মারিয়া পুকুরের জলে ফেলিয়া দিবে।
গোকুল উদ্গ্রীব হইয়া অপেক্ষা করিতেছিল এমের মেডেলটা না জানি কিরূপ দেখিতে হইবে এবং এ বস্তু ঘরে আসিলে কোথায় কিভাবে তাহাকে রক্ষা করিতে হইবে। এহেন এমএ পাশের পড়া ছাড়িয়া দেওয়া শুনিলে গোকুলের বুকে তপ্ত শেল বিঁধিল, কিন্তু আজ সে প্রাণপণে আত্মসংবরণ করিয়া লইয়া কহিল, তা বেশ, কিন্তু মাকে নতুন বাসায় নিয়ে গিয়ে খাওয়াবে কি শুনি? সে দেখা যাবে বলিয়া বিনোদ চলিয়া গেল। সে নিজেও মায়ের মতো অল্পভাষী, যে সকল কথা সেইমাত্র শুনিয়া আসিয়াছিল তার কিছুই দাদার কাছে প্রকাশ করিল না। গোকুল বাড়ির ভিতরে পা দিতে না দিতেই হাবুর মা সংবাদ দিল মা একবার ডেকেছিলেন। গোকুল সোজা মায়ের ঘরে গিয়ে আসিয়া দেখিল তিনি এমন সন্ধ্যার সময় নির্জীবের মতো শয্যার উপর পড়িয়া আছেন। ভবানী উঠিয়া আসিয়া বলিলেন, গোকুল, কাল সকালেই আমি এ বাড়ি থেকে যাচ্ছি। সে এইমাত্র বিনোদের কাছে শুনিয়া মনে মনে জ্বলিয়া উঠেছে। তৎক্ষণাৎ জবাব দিল, তোমার পায়ে তো আমরা কেউ দড়ি বেঁধে রাখিনি মা, যেখানে খুশি যাও, আমাদের তাতে কি, গেলেই বাঁচি বলিয়া গোকুল মুখ ভার করিয়া চলিয়া গেল। পরদিন সকালবেলায় ভবানী যাওয়ার উদ্যোগ করিতেছিল, হাবুর মা কাছে বসিয়া সাহায্য করিতেছিল। গোকুল উঠানের উপর দাঁড়াইয়া চেঁচাইয়া কহিল, হাবুর মা, আজ ওর যাওয়া হতে পারে না, বলে দে। হাবুর মা আশ্চর্য কহিল, কেন বড় বাবু? গোকুল কহিল, আজ দশমী না, ছেলেপিলে নিয়ে ঘর করি, আজ গেলে গেরস্থের অকল্যাণ হয়। আজ আমি কিছুতেই বাড়ি থেকে যেতে দিতে পারবো না, বলে দে, ইচ্ছা হয় কাল যাবেন, আমি গাড়ি ফিরিয়ে দিয়েছি বলিয়া গোকুল দ্রুতপদে প্রস্থান করিতেছিল। মনোরমা হাত নাড়িয়ে তাহাকে আড়ালে ডাকিয়া লইয়া তর্জন করিতে লাগিলেন। যাচ্ছিলেন, আটকাতে গেলে কেন? এ কয়দিন স্ত্রীর সহিত গোকুলের বেশ বনিবনাও হইতেছিল, আজ সে অকস্মাৎ মুখ ভ্যাংচাইয়া চেঁচাইয়া উঠিল, আটকালুম আমার খুশি, বাড়ির গিন্নি, অদিনে অক্ষণে বাড়ি থেকে গেলে ছেলেপেলেগুলো পটপট করে মরে যাবে না বলিয়া তিনি দ্রুতপদে বাহির হইয়া চলিয়া গেলেন। রকম দেখো বলিয়া মনোরমা ক্রুদ্ধ বিস্ময়ে অবাক হইয়া রহিল। দশমী পর একাদশী গেল, দ্বাদশীও গেল, মাকে পাঠাইবার মতো তিথি নক্ষত্র গোকুলের চোখে পড়িল না। ত্রয়োদশীর দিন বাটির পুরোহিত নিজে আসিয়া সুদিনের সংবাদ দিবামাত্র গোকুল অকারণে গরম হইয়া কহিল, তুমি মরে যাও, তুমি যার খাবে তারই সর্বনাশ করবে, যাও নিজের কাজ করো গে, আমি মাকে কোথাও যেতে দিতে পারবো না। মনোরমা সেদিন ধমক খাইয়া অবধি নিজে কিছু বলিত না, আজ সে তার পিতাকে পাঠাইয়া দিল। নিমাই আসিয়া কহিল, এটা তো ভালো কাজ হচ্ছে না বাবাজি, গোকুল কোনোদিন খবরের কাগজ পড়ে না, কিন্তু আজ পড়িতে বসিয়াছিল। কহিল, কোনটা? বেয়ান ঠাকুরুন তার নিজের ছেলের বাসায় যখন স্বইচ্ছায় যেতে চাচ্ছেন তখন আমাদের বাধা দেওয়া তো উচিত হয় না। গোকুল পড়িতে পড়িতে কহিল, পাড়ার লোক শুনলে আমার অখ্যাতি করবে। নিমাই অত্যন্ত আশ্চর্য হয়ে কহিল, অখ্যাতি করবার আমি তো কোনো কারণ দেখতে পাইনি। গোকুল শ্বশুরকে এতদিন মান্য করিয়াই কথা কহিত, আজ হঠাৎ আগুন হইয়া কহিল, আপনার দেখবার তো কোনো প্রয়োজন দেখি নে, আমার মাকে আমি কারু কাছে পাঠাবো না, বাস সাপ কথা, যে যা পারে আমার করুক। গোকুলের এই সাপ কথাটা বিনোদের কানে গিয়া পৌঁছাতে বিলম্ব হইল না। প্রত্যহ বাধা দিয়া গাড়ি ফেরত দেওয়ায় সে মনে মনে বিরক্ত হইতেছিল। আজ অত্যন্ত রাগিয়া গিয়া কহিল, দাদা, মাকে আমি আজ নিয়ে যাব, আপনি অনর্থক বাধা দেবেন না। গোকুল সংবাদপত্রে অতিশয় মনোনিবেশ করে কহিল, আজকে তো হতে পারবে না। বিনয় কহিল, খুব পারবে, আমি এখনই নিয়ে যাচ্ছি। তার ক্রুদ্ধ কণ্ঠস্বর শুনিয়া গোকুল হাতের কাগজটা এক পাশে টেলিয়ে দেয়া কহিল, নিয়ে যাচ্ছি বললেই কি হবে? বাবা মরবার সময় মাকে আমায় দিয়ে গেছেন, তোমাকে দেননি, আমি কোথাও পাঠাবো না। বিনোদ কহিল, সে ভার যদি আপনি বাস্তবিক নিতেন দাদা, তাহলে এমন করে মাকে দিবারাত্রি লাঞ্ছনা অপমান ভোগ করতে হতো না। মা, বেরিয়ে এসো, গাড়ি দাঁড়িয়ে আছে বলিয়া বিনোদ পশ্চাতে দৃষ্টিপাত করিতেই ভবানী বাহির হইয়া আসিলেন। তিনি যে অন্তরালে আসিয়া দাঁড়াইয়াছিলেন তাহা গোকুল জানিত না। তাহাকে সোজা গিয়া গাড়িতে উঠে দেখিয়াই গোকুল আড়ষ্ট হইয়া খানিকক্ষণ দাঁড়াইয়া থাকিয়া অবশেষে পিছনে পিছনে গাড়ির কাছে আসিয়া কহিল, এমন জোর করে চলে গেলে আমাদের সঙ্গে তোমাদের আর কোনো সম্পর্ক থাকবে না, তা বলে দিচ্ছি মা। ভবানী জবাব দিলেন না। বিনোদ গাড়োয়ানকে ডাকিয়া গাড়ি হাঁকাইতে আদেশ দিলেন। গাড়ি ছাড়িয়া দিতেই গোকুল অকস্মাৎ রুদ্ধকণ্ঠে বলিয়া উঠিল, ফেলে চলে গেলে মা? আমি কি তোমার ছেলে নই? আমাকে তোমার মানুষ করতে হয়নি? গাড়ির চাকার শব্দে সে কথা ভবানীর কানে গেল না, কিন্তু বিনোদের কানে গেল। সে মুখ বাড়াইয়া কহিল, গোকুল কোচার খুঁটে মুখ ঢাকিয়া দ্রুতপদে প্রস্থান করিল এবং ভিতরে ঢুকিয়া সে বিনোদের বসিবার ঘরে গিয়া দৌড় দিয়া শুইয়া পড়িল। তাহার এই ব্যবহারে অলক্ষ্যে থাকিয়া লক্ষ্য করিয়া নিমাই কিছু উদ্বিগ্ন হইতেছিল, কিন্তু খানিক পরে সে যখন দ্বার খুলিয়া বাহির হইল এবং যথাসময়ে স্নানাহার করিয়া দোকানে চলিয়া গেল, তখন তার চোখে মুখে এবং আচরণে বিশেষ কোনো ভয়ের চিহ্ন না দেখিয়া তিনি হাঁপ ছাড়িয়া বাঁচিলেন এবং নির্বিঘ্ন হইয়া তিনি এইবার নিজের কাজে মন দিলেন। অর্থাৎ সাপ যেমন করিয়া তাহার শিকার ধীরে ধীরে উদরস্থ করে, ঠিক তেমনি করে তিনি জামাতাকে মহা আনন্দে জীর্ণ করিয়া ফেলিবার আয়োজন করিতে লাগিলেন। লক্ষণও বেশ অনুকূল বলিয়াই মনে হইল।
গোকুল পিতার মৃত্যুর পর হইতে অত্যন্ত উগ্র এবং অসহিষ্ণু হয়ে উঠিয়াছিল। সামান্য কারণে বিদ্রোহ করিত, কিন্তু যেদিন ভবানী চলিয়া গেলেন সেই দিন হইতে সে 16 আনা আলাদা মানুষ হইয়া গেল। কাহারও কোনো কথায় রাগ করিত না, প্রতিবাদও করিত না। ইহাতে নিমাই যত পুলকিতও হন, তার কন্যা খুশি হইতে পারিল না। গোকুলকে সে চিনিত। সে যখন দেখিল স্বামী খাওয়া দাওয়া লইয়া হাঙ্গামা করে না, যা পায় নীরবে খাইয়া উঠিয়া যায়, তখন সে ভয় পাইল। এই জিনিসটাতেই গোকুলের ছোটবেলা থেকেই একটু বিশেষ শখ ছিল। খাইতে এবং খাওয়াতে সে ভালোবাসিত। প্রতি রবিবারেই সে বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করিয়া আনিত। এই রবিবার তার কোনরূপ আয়োজন না দেখে মনোরমা প্রশ্ন করিল। গোকুল উদাসভাবে জবাব দিল, সেসব মায়ের সঙ্গে সঙ্গে গেছে, রেঁধে খাওয়াবে কে? মনোরমা অভিমানভরে বলল, রাত্রে কি শুধু মাই শিখিয়েছিলেন, আমরা শিখিনি? গোকুল কহিল, সে তোমার বাপ ভাইকে খাইও, আমার দরকার নেই। মনোরমার মা কালীঘাটের ফেরত একদিন আসিয়া উপস্থিত হইলেন। সৎ শাশুড়ি রাগ করিয়া চলিয়া গিয়েছেন। মেয়ের ভাঙা সংসার গুছানো আবশ্যক বিবেচনা করিয়া তিনি দিন 2-4 থাকিতে যাইতেই মনস্থ করিলেন। দেখিতে দেখিতে বিকল সংসার মেরামত হইয়া আবার সুন্দর চলিতে লাগিল এবং কর্ণধার হইয়া দৃঢ় হস্তে হাল ধরিয়া দিনের পর দিন কাটাইতে লাগিলেন। পাড়ার লোকেরা প্রথমে কথাটা লইয়া আন্দোলন করিল, কিন্তু কলিকালের স্বধর্মে 2-4 দিনে নিরস্ত হইল। হাবুর মার ঘর এই পথে, সে মাঝে মাঝে দেখা দিয়া যাইত। তার মুখে ভবানী গোকুলের নতুন সংসারের কাহিনী শুনিতে পাইলেন, কিন্তু ভালো মন্দ কোনো কথা কহিলেন না। সেদিন আসিবার সময় সেই যে গোকুল গাড়ির কাছে দাঁড়াইয়া রুদ্ধস্বরে বলিয়াছিল তাহাদের সমস্ত সম্বন্ধের এই শেষ, তখন নিজের অভিমানের কথাটা তিনি গ্রাহ্য করেন নাই। কিন্তু 1 মাসকাল যখন কাটিয়া গেল, গোকুল তার সংবাদ রইল না, তখন তিনি মনে মনে দীর্ঘশ্বাস ফেলিলেন। সে যে সত্য সত্যই থাকে ত্যাগ করিবে, ছোট ভাইকে এমন করিয়া ভুলিয়া থাকিবে, এত কাণ্ড এত রাগারাগির পরেও সে কথা নিঃসংশয়ে বিশ্বাস করিতে পারেন না। তাই আজ হাবুর মার মুখে ঘরের মধ্যে তার শ্বশুর শাশুড়ি দৃঢ় প্রতিজ্ঞার কথা এবং দৃঢ় প্রতিষ্ঠার বার্তা পাইয়া তিনি ক্ষুব্ধ চুপ করিয়া বসিয়া রইলেন। নূতন বাসায় আসিয়া 2-4 দিন মাত্র বিনোদ সংযত ছিল। তারপরেই সে স্বরূপ প্রকাশ করিল। মায়ের কোনো তত্ত্বই প্রায় সে লইত না। রাত্রে বাড়িতে থাকিত না। সকালে যখন ঘরে আসিত তখন দুঃখে লজ্জায় ভবানী তাহার প্রতি চাহিতে পারিতেন না। এইমাত্র শুনিয়াছেন সে চাকরি করে, কিন্তু কি চাকরি, কত মাহিনা, কিছুই জানিতেন না। সুতরাং এখন এইটাই তাহার একমাত্র সান্ত্বনা ছিল যে তাহার যাই হোক, তিনি ছেলেকে বিষয় হইতে বঞ্চিত করিবার নিমিত্ত হইয়া অন্যায় করেন নাই। কারণ গোকুল স্ত্রী শ্বশুর শাশুড়ি প্রভাবে তাহাদের প্রতি যত অন্যায়ই করুক, সে স্বামীর এত দুঃখের দোকানটি অন্তত বজায় করিয়া রাখিবে। স্বর্গীয় স্বামীর কথা মনে করিয়া তিনি এই চিন্তাতেও কতকটা সুখ পাইতেন। এমনি করিয়াই দিন কাটিয়াছিল। আজ বৈশাখী সংক্রান্তি। প্রতি বছর এই দিনটে ঘটা করে ব্রাহ্মণ বোঝাই করাইতেন, কিন্তু এইবার নিজের কাছে টাকা না থাকায় এবং কথা প্রসঙ্গে বিনোদকে 2 জানাইয়াও তাহার কাছে সাড়া না পাওয়ায় এবছর ভবানী সে সংকল্পই পরিত্যাগ করিয়াছেন। সহসা অতি প্রত্যুষে ভয়ানক ডাকাডাকি হাবুর মায়ের সদর দরজা খুলিয়া দিতেই গোকুল ব্যস্ত হইয়া প্রবেশ করিল। সঙ্গে তাহার অনেক লোক, ঘি, ময়দা, বহু প্রকার মিষ্টান্ন, ঝুড়ি ভরা পাকা আম। ঢুকিয়াই কহিল, আমাদের পাড়ার সমস্ত বামুনদের নেমন্তন্ন করে এসেছি। সে বাঁদরটার পিত্তে সে তো আর ফেলে রাখতে পারি নে। মা কই? এখনো ওঠেননি বুঝি? যাই, কাজকর্ম করবার লোকজন দিয়ে পাঠিয়ে দিগে। যেমন মা তেমনি বেটা, কারো চারই নেই, যেন আমারই বড় মাথা ব্যথা। মাকে খবর দিগে, হাবুর মা, আমি ঘণ্টাখানেকের মধ্যে ফিরে আসছি। বলিয়া গোকুল যেমন ব্যস্ত হইয়া প্রবেশ করিয়াছিল তেমনি ব্যস্ত হইয়া বাহির হইয়া গেল। ভবানী অনেকক্ষণ উঠিয়াছিলেন এবং আড়ালে দাঁড়াইয়া সমস্তই দেখিতেছিলেন। গোকুল চলিয়া যাইবা মাত্র অকস্মাৎ অশ্রুবন্যা তার 2 চোখ ভাসাইয়া দিয়াছিল। সেদিন ছিল রবিবার, শনিবারের রাত্রি। অনেক বেলায় বিনোদ বাড়ি ঢুকে অবাক হইয়া গেল। হাবুর মার কাছে সমস্ত অবগত হইয়া মাকে লক্ষ্য করিয়া কহিল, দাদাকে খবর দিয়ে এর মধ্যে না এনে আমাকে জানালেই তো হতো, আমার যে এতে অপমান হয়। ভবানী সমস্ত বুঝিয়াও প্রতিবাদ করিলেন না, চুপ করিয়া রহিলেন। গোকুল ফিরিয়া আসিয়া বিনোদকে দেখিয়াও দেখিল না। কাজকর্মে তদারক করিয়া ফিরিতে লাগিল এবং যথাসময়ে ব্রাহ্মণ ভোজন সমাধা হইয়া গেলে কাহাকেও কোনো কথা না কহিয়া বাহির হইবার উপক্রম করিতেছিল। এমন সময় বাণিজ্য মশাই তাহাকে সকলের মধ্যে আহ্বান করিয়া কহিলেন, বসো। আজ তিনিও গোকুলের কথা কহিবার উপক্রম করিতেছিলেন। এমন সময় বাণিজ্য মশাই তাহাকে সকলের মধ্যে আহ্বান করিলেন। তাই তাহারই টাকায় পরিতোষপূর্বক আহার করিয়া সেদিনে অপমানের শোধ তুলিতে প্রবৃত্ত হইলেন। মজুমদারকে অনেক অন্নই নাকি তিনি হজম করিয়াছে।
তাই নিমাই রায়ের দরুন সেদিনের লাঞ্ছনাটা তাহাকেই বেশি বাজিয়াছিল। সর্বসমক্ষে বিনোদকে উদ্দেশ্য করিয়া চোখ টিপিয়া বলিলেন, বলি ভায়া, দাদার আজকের চালটা টের পেয়েছ তো? কথার ধরনে গোকুল সংকুচিত হইয়া উঠিল। বিনোদ সংক্ষেপে কহিল, না। বাড়ুজ্যমশাই মৃদু গম্ভীর হাস্য করিয়া কহিলেন, হ্যাঁ, তবেই দেখছি মোকদ্দমা জিতেছ। বিএ এমএ পাশ করলে ভাই, আর এটা ঠাউর করলে না যে মাকে হাত করাটাই হচ্ছে যে আজকালের চাল, তার উপরেই যে মোকদ্দমা। গোকুল চোখ মুখ কালিবর্ণ করিয়া কখনো না মাস্টারমশাই, কখনো না বলিতে বলিতে বেগে প্রস্থান করিল। বাড়ুজ্যমশাই চেঁচাইয়া বলিলেন, এখানে ঢুকতে দিও না ভায়া, সর্বনাশ করে তোমার ছাড়বে। এ কথাটাও গোকুলের কানে পৌঁছিল। বিনোদ লজ্জায় ঘাড় হেট করিয়া বসে রইল। দাদাকে সে যে চিনিত না তাহা নয়, একটা উদ্দেশ্য লইয়া আর একটা কাজ করা যে তাহার দ্বারা একেবারেই অসম্ভব তাহাও সে জানিত। তাই বাড়ুজ্যের কথাগুলো শুধু যে সম্পূর্ণ অবিশ্বাস করিল তাই নয়, এত লোকের সম্মুখে দাদার এই অপমান তাহাকে অত্যন্ত বিধিল। নিমন্ত্রিতেরা বিদায় হইলে বিনোদ ভিতরে গিয়া দেখিল মা ঘরে দাঁড় দিয়া শুইয়া পড়িয়াছেন। কথাটা যে তার কানে গিয়াছে তাহা কাহাকেও জিজ্ঞাসা না করিয়াই বিনোদ টের পাইল। দোকানের কাজ সারিয়া সন্ধ্যার পর গোকুল নিজের ঘরে গিয়া ঢুকিয়া দেখিল সেখানে একটা বিরাট মুখভারের অভিনয় চলিছে। স্বয়ং রায়মশাই খাটের উপর বসিয়া মুখখানা অতি বিচ্ছি করিয়া বসিয়া আছেন এবং নিচে মেঝের উপর বসিয়া তাহার কন্যা হিমুকে কাছে লইয়া পিতৃমুখের অনুকরণ করিতেছে। ঘরে ঢুকিতেই রায়মশাই কহিলেন, বাবাজি, নির্বোধের মতো তুমি এই যে আমাদের আজ তোমার মাকে গিয়ে অপমান করালে, তার প্রতিকার কি বলো? এতে গোকুলের যারপর্ণায় মন খারাপ হইয়াছিল। তাহাতে সারাদিনের পরিশ্রমে অতিশয় শ্রান্ত। অভিযোগের ধরনটায় তাহার সর্বাঙ্গ জ্বলিয়া গেল। মনোরমা ফোঁস করিয়া কাঁদিয়া ফেলিল, আর যদি কোনোদিন তুমি ওখানে যাও আমি গলায় দড়ি দিয়ে মরব। মেয়ের উৎসাহ পাইয়া রায়মশাই অতিকতর গম্ভীর হয়ে কহিলেন, সে মাগে কি সোজা? গোকুল বোমার মতো ফাটিয়া উঠিল। চোপড়াও বলছি, আমার মায়ের নামে ওরকম কথা কইলে ঘাড় ধরে বার করে দেব বলিয়া নিজের ঝড়ের গতিতে বাইর হইয়া গেল। রায়মশাই ও তার কন্যা বজ্রাহতের মতো পরস্পরের মুখপানে চাহিয়া বসিয়া রহিলেন। গোকুল কি করিল? পূজ্যপাত শ্বশুরমশাইকে কি ভয়ঙ্কর অপমান করিয়া বসিল। বিনোদের বেশ একটি বন্ধুর দল জুটিয়াছিল, যাহারা প্রতিদিনই তাকে মোকদ্দমায় উৎসাহিত করিতেছিল। কারণ হারিলে তাহার ক্ষতি নাই, জিতিলে পরম লাভ। অনেক দিনের অনেক আমোদ প্রমোদের খোরাক সংগ্রহ হয়। আবার মোকদ্দমা যে করিতেই হইবে তাহাও এক প্রকার নিশ্চিত অবধারিত হইয়াছিল। যেহেতু বিনোদের তরফ হইতে যে বন্ধুটি আপোষে মিটমাট করিবার প্রস্তাব লইয়া একদিন গোকুলের কাছে গিয়াছিল, গোকুল তাকে হাঁকাইয়া দিয়া বলিয়াছিল, বয়াটে নচ্ছার পাজিকে এক সিকি পয়সাও দেব না, যা পারে সে করুক। কিন্তু এত বড় বিষয়ের জন্য মামলা রিজু করিতে একটু বেশি টাকার আবশ্যক। সেইটুকুর জন্যই বিনোদের কাল বিলম্ব হইয়া যাইতেছিল। দাদার উপর বিনোদের যতই রাগ হোক না কেন, সেই দিন হইতেই কেমন যেন একটা প্রাণটা কাঁদিয়া কাঁদিয়া উঠিতেছিল। অত লোকের সম্মুখে অপমানিত হইয়া কেমন করিয়া যে সে ছুটিয়া পলাইয়াছিল, তাহার মুখের সে আর্ত ছবিটা সে কোনো মতেই ভুলিতে পারিতেছিল না। বুকের ভিতর কি যেন অনুক্ষণ বলিতেছিল, অন্যায়, অন্যায়, অত্যন্ত অন্যায় হইয়া গিয়াছে। অত্যন্ত মিথ্যা এবং কুৎসিত অপবাদে অভিহিত করিয়া দাদাকে বিদায় করা হইয়াছে। সেই দাদা যে জীবনে কোনোদিন এ পথ মারাইবে না, তাহা নিঃসংশয় বিনোদ বুঝিয়াছিল। দেশের কৃত্যবিদ্য যুবকদিগের অনেকেই বিনোদের বুদ্ধ, সকলেরই পূর্ণ সহানুভূতি বিনোদের উপর। সেদিন সকালে তাহাদের বাহিরের ঘরে বসিয়া মাস্টারমশাইকে ডাকাইয়া আনিয়া অনেক বাদানুবাদের পথে স্থির করিয়াছিলেন যে কথার ফাঁদে গোকুলকে জড়াইতে না পারিলে সুবিধা নাই। গোকুল মূর্খ এবং অত্যন্ত নির্বোধ তাহা সকলেই বুঝিয়াছিলেন। সুতরাং তাহাকে উত্তেজিত করিয়া তাহারই মুখের কথায় তাহাকে জব্দ করিয়া সাক্ষীর সৃষ্টি করা কঠিন হইবে না। কথা ছিল আগামী রবিবার সকালবেলায় দেশের 10 জন গণ্যমান্য ভদ্রলোক সঙ্গে করিয়া গোকুলের বাটিতে উপস্থিত হইয়া তাহাকে কথার ফেরে বাঁধিতেই হইবে। এই প্রসঙ্গে কত তামাশা, কত বিদ্রূপ অনুপস্থিত হতভাগ্য গোকুলের মাথায় বর্ষিত হইল। কে কি বলিবেন এবং করিবেন সকলেই একে একে তাহার মহড়া দিলেন। শুধু বিনোদ মাথা হেঁট করিয়া নীরবে বসিয়া রহিল। তাহার উৎসাহের অভাব, নিজেদের উৎসাহের বাহুল্যে কেহই লক্ষ্য করিলেন না। আজ বিনোদ কাজে বাহির হয় নাই। আহারাদি শেষ করিয়া ঘরে বসিয়াছিল। বেলা 11টার সময় হঠাৎ গোকুল, কই রে হাবুর মা, খাওয়া দাওয়া চুকলো বলিয়া প্রবেশ করিল। হাবুর মা শশব্যস্তে বড়বাবুকে আসন পাতিয়া দিয়া কহিল, না বড়বাবু, এখনো শেষ হয়নি। হয়নি বলিয়া গোকুল নিজেই আসনটা তুলিয়া নিয়া রান্নাঘরে দাওয়াই পাতিল। কহিয়া বইল, এক গেলে ঠান্ডা জল খাওয়া দেখি হাবুর মা, তাগাদায় বেরিয়ে এই রোদ্দিরে ঘুরে ঘুরে একেবারে হয়রান হয়ে গেছি।
মা কই রে? ভবানী রান্নাঘরেই ছিলেন, কিন্তু সেদিনের কথা স্মরণ করিয়া বিপুল লজ্জায় হঠাৎ সম্মুখে আসিতেই পারিলেন না। বিনোদ কাজে গিয়াছে, ঘরে নাই। গোকুল ইহাই জানিত। কহিল, সব মিথ্যে হাবুর মা, সব মিথ্যে, কলিকাল। আর কি ধর্মকর্ম আছে? বাবা মরবার সময় মাকে আমাকে দিয়ে বললেন, বাবা গোকুল, এই নাও তোমার মা। আমি ভালো মানুষ, নইলে বেন্দার বাপের সাধ্য কি? সে মাকে আমার জোর করে নিয়ে আসে। কেন আমি ছেলে নই? ইচ্ছে করে যদি আমি জোর করে নিয়ে যেতে পারি না। বাবার এই হলো আসল উইল, তা জানিস হাবুর-মা? শুধু 2 কলম লিখে দিলেই উইল হয় না। হাবুর-মা চোখ টিপিয়া ইঙ্গিতে জানাইল বিনোদ ঘরে আছে। গোকুল জলের গেলাসটা রাখিয়া দিয়া জুতা পায়ে দিয়া দ্বিতীয় কথায় নাই কই দেয়া চলিয়া গেল। রাত্রি 9টা-10টার সময় হঠাৎ দোকানে চক্রবর্তী আসিয়া হাজির। জিজ্ঞাসা করিল, মা, বড়বাবু এখনো বাড়ি যাননি? এখান থেকে খেয়ে কখন গেলেন? ভবানী আশ্চর্য হয়ে কহিলেন, সে তো এখানে খায়নি, তাগাদার পথে শুধু 1 গ্লাস জল খেয়ে চলে গেল। চক্রবর্তী কহিল, এই নাও, আজ বড়বাবুর জন্মতিথি। বাড়ি থেকে ঝগড়া করে বলে এসেছে মায়ের প্রসাদ পেতে যাচ্ছি। তাহলে সারাদিন খাওয়াই হয়নি দেখছি। শুনিয়া ভবানীর বুক ফাটিয়া যাইতে লাগিল। বিনোদ পাশের ঘরেই ছিল। চক্রবর্তী সাড়া পাইয়া কাছে আসিয়া বসিল। তামাশা করিয়া কহিল, কি চক্রবর্তী মশাই, নিমাই রায়ের তবে চাকরি হচ্ছে কেমন? চক্রবর্তী আশ্চর্য হয়ে কহিল, নিমাই রায়? রামও, সে কি দোকানে ঢুকতে পারে নাকি? বিনোদ কহিল, শুনতে পাই দাদাকে সে গ্রাস করে বসে আছে। চক্রবর্তী ভবানীকে দেখাইয়া হাসিয়া কহিল, উনি বেঁচে থাকতে সেটি হবার জো নেই ছোটবাবু। আমাকে তাড়িয়ে সর্বস্বর মালিক হতে এসেছিলেন বটে, কিন্তু মায়ের একটা হুকুমে সব ফেসে গেল। এখন ঠকিয়ে মজিয়ে ছ্যাঁচড়ামি করে যা 2 পয়সা আদায় হয়, দোকানে হাত দেবার জো নেই। বলিয়া চক্রবর্তী সেদিনের সমস্ত ইতিহাস বিবৃত করিয়া কহিল, বড়বাবু একটুখানি বড্ড সোজা মানুষ কিনা, লোকের প্যাঁচা ধরতে পারে না, কিন্তু তা হলে কি হয়? পিতৃভক্তি মাতৃভক্তি যে অচলা, সেই যে বললেন মায়ের হুকুম রদ করবার আমার সাধ্য নেই, তা এত কাঁদাকাটি ঝগড়াঝাটি, না, কিছুতেই না। আমার বাপের হুকুম মায়ের হুকুম, আমি যেমন কর্তা ছিলাম তেমনি আছি ছোটবাবু। বিনোদের 2 চক্ষু জ্বালা করিয়া জলে ভরিয়া গেল। চক্রবর্তী কহিতে লাগিলেন, এমন বড় ভাই কি কারো হয় ছোটবাবু? মুখে কেবল বিনোদ আর বিনোদ। আমার বিনোদের মতো পাশ কেউ করেনি, আমার বিনোদের মতো লেখাপড়া কেউ শেখেনি, আমার বিনোদের মতো ভাই কারু জন্মায়নি। লোকে তোমার নামে কত অপবাদ দিয়েছে ছোটবাবু। আমার কাছে এসে হেসে বলেন, চক্রবর্তী মশাই, শালারা কেবল আমার ভাইয়ের হিংসে করে দুর্নাম রটায়। আমি তাদের কথায় বিশ্বাস করব? আমাকে এমনি বোকাই ঠাউরেছে শালারা। একটু থামিয়া কহিল, এই সেদিন কি এক কাশীর পণ্ডিত এসে তোমার মন ভালো করে দেবে বলে 108 সোনার তুলসী পাতায় দাম প্রায় 500 টাকা বড়বাবুর কাছে হাতিয়ে নিয়ে গেছে। আমি কত নিষেধ করলুম, কিছুতেই শুনলেন না। বললেন, আমার বিনোদের যদি সুমতি হয়, আমার বিনোদ যদি MA পাস করে, যাই যাক, আমার 500 টাকা। বিনোদ চোখ মুছিয়া ফেলিয়া আর্দ্রস্বরে কহিল, কত লোক যে আমার নাম করে দাদাকে ঠকিয়ে নিয়ে যায়, সে আমি শুনেছি চক্রবর্তী মশাই। চক্রবর্তী গলা খাটো করিয়া কহিল, এই জয়লাল বাড়ির কি কম টাকা মেরে নিয়েছে ছোটবাবু? ওই বেটাই তো যত নষ্টের গোড়া বলিয়া সে কর্তার মৃত্যুর পরে সেই ঠিকানা বাহির করিয়া দিবার গল্প কহিল। ভবানী কোনো কথায় একটি কথাও কহেন নাই, শুধু তার 2 চোখে শ্রাবণের ধারা বহিয়া যাইতেছিল। চক্রবর্তী বিদায় লইলে বিনোদ শুনিতে গেল। শুধু সারা রাত্রি তাহার ঘুম হইল না। কেন এমন একটা অস্বাভাবিক কাণ্ড ঘটিল? পিতা তাহাকে একভাবে বঞ্চিত করিয়া গেলেন, দাদা তাহাকে কিছুই দিতে চাহিতেছেন না। চক্রবর্তীর মুখে আজ সেই ইতিহাস অবগত হয়ে সে ক্রমাগত ইহাই চিন্তা করিতে লাগিল। বিনোদের বন্ধুরা বিশেষ উৎসুকী হইয়া কয়েকজন সম্ভ্রান্ত ভদ্রলোক সঙ্গে করিয়া রবিবারের সকালবেলা গোকুলের বৈঠকখানায় গিয়া উপস্থিত হইলেন। গোকুল দোকান যাইবার জন্য প্রস্তুত হইতেছিল। এতগুলি ভদ্রলোকের আকস্মিক অভ্যাগমে তটস্থ হইয়া উঠিল। বিশেষ করিয়া ডেপুটিবাবুকে এবং সদরালা গিরিশবাবুকে দেখিয়া তাহাদের যে কোথায় বসাইবে, কি করিবে ভাবিয়া পাইল না। বিনোদ নিঃশব্দে মলিন মুখে একধারে গিয়া বসিল। তাহার চেহারা দেখিলে মনে হয় তাহাকে জানি বলি দিবার জন্য ধরিয়া আনা হইয়াছে। বাড়ুজ্যমশাই কহিলেন, কথাটা তিনিই পারিলেন।
দেখিতে দেখিতে গোকুলের চোখ আরক্ত হইয়া উঠিল। কহিল, ওহ তাই তো, এত লোক, যান আপনারা নালিশ করুন গে, আমি এক সিকি পয়সা ওই হতবাকা নচ্চারকে দেব না, ও মদ খায়। আর সকলে মৌন হইয়া রহিলেন। বাড়ুজ্যমশাই ভঙ্গি করিয়া হাসিয়া বলিলেন, বেশ তাই যেন খায়, কিন্তু তুমি ওর হক্কের বিষয়ে আটকাবার কে? তুমি যে তোমার বাপের মরণকালে জোচ্চুরি করে উইল লিখে নাওনি, তার প্রমাণ কি? গোকুল আগুনের মতো জ্বলিয়া চিৎকার করিয়া কহিল, জোচ্চুরি করেছি আমি? জোচ্চোর কোন চালা বলে? গিরিশবাবু প্রাচীন লোক, তিনি মৃদুকণ্ঠে কহিলেন, গোকুলবাবু অমন উতলা হবেন না, একটু শান্ত হয়ে জবাব দিন। বাড়ুজ্যমশাই পুরনো দিনের অনেক কথাই নাকি জানিতেন, তাই চোখ ঘুরাইয়া কহিলেন, তাহলে আদালতে গিয়ে তোমার মাকে সাক্ষী দিতে হবে গোকুল। তিনি যা ভাবিয়াছিলেন ঠিক তাই। গোকুল উন্মত্ত হইয়া উঠিল। কি, আমার মাকে দাঁড় করাবে আদালতে? সাক্ষীর কাঠ করায়? নিগে যা তোরা সব বিষয়, নিগে যা, আমি চাই নে, আমি যাব না আদালতে, মাকে নিয়ে আমি কাশিবাসী হব। নিমাইরাইও উপস্থিত ছিলেন, চোখ টিপিয়া বললেন, আহা হা, থাক না গোকুল, করো কি, কী সব বলছো? গোকুল কি সে কথা কানে তুলল? সকলের সম্মুখে ডান হাত বাড়াইয়া দিয়া বিনোদকে লক্ষ্য করিয়া তেমনি চিৎকার করিল, আয় হতবাকা, এদিকে আয়, এই পা বাড়িয়ে দিয়েছি, ছুঁয়ে বল তো দাদা জোচ্চোর। সমস্ত না এই দণ্ডে তোকে ছেড়ে দিই তো আমি বৈকুণ্ঠ মজুমদারের ছেলে নই। নিমাই ভয় শশব্যস্ত হইয়া বলিল, আহা হা, করো কি বাবাজি, করুক না ওরা নালিশ, বিচারে যা হয় তাই হবে, এসব দিব্যি দিলে কেন? চলো চলো, বাড়ির ভেতরে চলো বলিয়া তাহার একটা হাত ধরে টানাটানি করতে লাগলো। কিন্তু বিনোদ মাথা তুলিয়া চাহিল না, একটা কথার জবাবও দিল না, একভাবে নীরবে বসিয়া রহিল। গোকুল সজোরে হাত ছাড়াইয়া দিয়া কহিল, আমি এক পাও নড়ব না। উপর দিকে দৃষ্টিপাত করে কহিল, বাবা শুনছেন? তিনি মরবার সময় বলেছিলেন, গোকুল এই রইল তোমাদের দু ভাইয়ের বিষয়, বিনোদ যখন ভালো হবে তখন দিও, তার যা কিছু পাও না। ওপর থেকে বাবা দেখছেন, সেই বিষয়ে আমি চক্ষের মতো আগলে আছি, কবে ও ভালো হয়ে আমার কাছে ফিরে আসবে। দিবারাত্রি ভগবানকে ডাকছি, আর ও বলে আমি জোচ্চোর। আয় এদিকে আয় হতভাগা, আমার পা ছুঁয়ে এদের সামনে বল, তোর বড় ভাই চুরি, তোর বিষয়ে এত চুরি করেছে। বন্ধু বান্ধবেরা বিনোদের চারিদিকে হইতে ঠেলিয়া দিতে লাগিলেন, কিন্তু সে ওঠে না। বাড়ুজ্যমশাই খাড়া হইয়া তার এক হাত ধরে সজোরে টান দিয়া বলিলেন, বলো না বিনোদ, পা ছুঁয়ে, ভয় কি তোমার? এমন সুযোগ আর পাবে? বিনোদ উঠিয়া দাঁড়ায় কহিল, না, এমন সুযোগ আর পাব না বলিয়া দুই পা অগ্রসর হইয়া আসিয়া কহিল, তোমার পা ছুঁতে বলেছিলে দাদা, এই ছুঁয়েছি। আমি মদ খাই আর যাই খাই দাদা, তোমাকে চিনি, তোমার পা ছুঁয়ে তোমাকেই যদি জোচ্চোর বলি দাদা, ডান হাত আমার এখানে খসে পড়ে যাবে, সে আমি বলতে পারবো না, কিন্তু আজ এই পা ছুঁয়েই দিব্যি করছি দাদা, মদ আমি আর ছোব না, আশীর্বাদ করো দাদা। তোমার ছোট ভাই বলে আজ থেকে যেন পরিচয় দিতে পারি, তোমার মান রেখে যেন তোমার পায়ের তলাতেই চিরকাল কাটাতে পারি বলিয়া বিনোদ অগ্রজের সেই প্রসারিত পায়ের উপর মাথা রাখিয়া শুইয়া পড়িল।